অশ্রুসিক্ত চোখে সামনে দাঁড়িয়ে থাকা হাস্যোজ্জ্বল কপত কপতি তাকিয়ে আছে আহিরা, যারা কিনা নিজের ২ বছরের বিবাহবার্ষিকী উদযাপন করছে। এত বছর পর নিজের অতীতের সাথে দেখা হয়ে যাবে সেটা হয়তো কুরুক্ষেত্রেও ভাবতে পারেনি। বুক চিরে হাহাকার চলছে, অজানা একদল ব্যথা দানা পেকে উতলা করে তুলছে তার ছোট্ট হৃৎপিণ্ডটা। বড্ড কষ্ট হচ্ছে তার, চাইলেও কমাতে পারছে না এই অসম্ভব কষ্টটা। এমন কিছু দেখতে হবে, সেটা যদি টের পেত তাহলে কোনোদিনও এখানে আসার মতো ভুল করতো না। এই কেমন নিয়তি, নিয়তি এত নিষ্ঠুর কেন তার প্রতি? হঠাৎ হাতে টান পড়ে, আহিরা তার অশ্রুযুক্ত আখি পল্লব সামনে থেকে সরিয়ে হাতের দিকে তাকাতেই নিজের ২ বছরের মেয়েকে ঠোঁট উল্টিয়ে কাঁদতে দেখতে পায়। আহিরা আর দেরি না করে নিজের কষ্ট ভুলে মেয়েকে কোলে তুলে ছোট নরম মাথাটা নিজের বক্ষস্থলে আগলে নেয়। ছোট মেয়েটা একাধারে কেঁদেই যাচ্ছে। আহিরা কোনো রকমে তার মেয়েকে থামাতে থাকে। বেশ সময় পর আহিরার কোলে থাকা কিয়ারা নিশ্চুপ হয়ে যায়। আহিরা সামনে আরেকবার তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে উল্টো দিকে হাঁটা দেয়। আর এক মুহূর্ত এখানে থাকা তার পক্ষে সম্ভব নয়। না, এখানে আর বেশিক্ষণ থাকতে সে হয়তো দম বন্ধ হয়ে মারা পড়বে। মাম্মা, পাপা, যাবো। হ্যাঁ সোনা, যাবো তো। পাপার কাজ শেষ হলেই তো তোমার কাছে চলে আসবো সোনা। এই একই মিথ্যে কথাটা যে আহিরা কতবার বলেছে তার নেই হিসাব। সে হাঁপিয়ে উঠছে এই মিথ্যে কথা বলতে বলতে যে তার পাপা কাজ শেষ হলে চলে আসবে। আদৌ কি কখনো কিয়ারা তার পাপাকে কাছে পাবে কিনা সেটা তার জানা নেই। আহিরার পা ভেঙে আসছে, মনে হচ্ছে দুপায়ে অবশ্যই আসছে। চাইলেও সামনে এগোতে পারছে না, কিন্তু তাকে এই মুহূর্তে এখান থেকে যেতে হবে, না হলে একবার কোনো পরিচিত কারো সামনে পড়লে রক্ষে থাকবে না। আহিরা কিয়ারাকে নিয়ে জাঁকজমকপূর্ণ বাড়ি থেকে তার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবীকে না নিয়ে চলে যাচ্ছে, যে কিনা তাকে এই ভয়ানক অতীতের কাছে নিয়ে এসেছে নিজের অজান্তে। সে এত বছর লুকিয়েছিল এই পরিবার থেকে, এই মানুষগুলোর থেকে, আর তার একমাত্র স্বামী নামের মানুষটার থেকে। কিন্তু নিয়তি বড়ই নিষ্ঠুর, আবারও তাকে কাঠগড়ায় এনে দাঁড় করালো। আহিরার চোখ দিয়ে অঝরে অশ্রুদানা গড়িয়ে পড়ছে, তার সেদিকে কোনো খেয়াল নেই। বারবার চোখের সামনে ভেসে উঠছে কিছুক্ষণ আগে ভয়ানক মুহূর্তগুলো। আজ তার এই জায়গায় থাকার কথা ছিল, তাকে তো কেউ কথা দিয়েছিল যে সে ছাড়া তার জীবনে দ্বিতীয় নারী আসবে না। তাহলে আজকে কেন তার পাশে অন্য এক বেগানা নারী? বেগানা নারী বললেও ভুল হয়ে যায়, যেখানে ৩ অক্ষরের কবুল নামের কালিমা পড়ে এই নারীকে আপন করে নিয়েছে, সে কি করে বেগানা নারী হয়? বিশাল বড় বাড়ি থেকে বের হয়ে কোনো দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে থাকে সে। সে কোনো রকমে এই নরক থেকে মুক্তি পেতে চায়। ঘুমন্ত কিয়ারার উপর থেকে চোখ সরিয়ে সামনের বড় বারান্দার দিকে তাকায়। বাহির থেকে আসা তীব্র বাতাসের ঝাপটাকে পর্দাগুলো সারিবিহীন একাধারে উঠছে। আহিরা ধীর পায়ে উঠে গিয়ে বারান্দার গ্রিল ধরে আকাশে ওঠা মস্ত বড় চাঁদের দিকে তাকায়। কি সুন্দর আলো ছড়িয়েছে সে, কিন্তু তার জীবনে তো কোনো আলোর ঠিকানা মিলল না। অন্ধকারে আচ্ছাদিত হয়ে আছে। নিয়তি বরাবরই তার সাথে নিষ্ঠুরতা করে গিয়েছে, আর আজও করছে। এতক্ষণের দলাপাকা কান্নাগুলো বৃষ্টির ফোঁটার মতো অঝরে দুগাল বেয়ে পড়তে থাকে। তার যে খুব কষ্ট হচ্ছে, ভিতরটা পুড়ে খা খা হয়ে যাচ্ছে। কেন করলেন আমার সাথে এমনটা? কেন করলেন? আপনি তো কথা দিয়েছিলেন আমার ছাড়া আর কারো হবেন না। আপনি আপনার কথা রাখেননি। আহিরা কান্নার কারণে ঠিকমতো শ্বাসও নিতে পারছে না, আর না পারছে নিজের অবাধ্য অনুভূতিগুলোকে, যেগুলোকে এত বছর ধরে হৃদয়ের এক কোণে বন্ধ দরজা তালা দিয়ে রেখেছিল। কিন্তু আজ হঠাৎ করে আবার সেই মানুষটার সাথে দেখা হয়ে যাবে, সে কল্পনাও ভাবতে পারেনি, যার জন্য নিজের সব কিছু ছেড়ে চলে এসেছে। আপনি আমাকে কোনোদিনও ভালোই বাসেননি। সব মিথ্যে ছিল, সবটা মিথ্যা। বলতেই হুড়হুড় করে আবারও কেঁদে ওঠে। যতই চেষ্টা করছে নিজেকে সামলানোর, ততই অবাধ্য আখি পল্লব থেকে অগণিত অশ্রুকণা ঝরে পড়ছে। হঠাৎ কিয়ারার কান্নার আওয়াজের তার হুঁশ আসে। কোনো মতে নিজের চোখ মুছে কিয়ারার কাছে চলে যায় আহিরা। মা, মা, তুমি কোথায় গেছিলে? কোথাও না সোনা, এই তো এখানেই আছি। মাম্মা, পা পাপা, যাবো। হ্যাঁ যাবো তো, একটু সময় দাও পাপাকে। দেখবে পাপা ঠিকই আসবে তোমার কাছে। এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। বলে কিয়ারাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। একমাত্র মেয়েটার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছে, না হলে তার বাঁচার সম্ভাবনাই ছিল না। শুধু নিজের মধ্যে বেড়ে ওঠা সদ্য ফুলের জন্যেই তার বেঁচে থাকা। হঠাৎ বেডের একপাশে অবহেলিতভাবে পড়ে থাকা ফোনটা বেজে ওঠে। আহিরা ফোনটা হাতে নিয়ে দেখে দিয়ার ফোন, তাই ফোনটা তুলে কানে ধরতে দিয়ার কণ্ঠস্বর ভেসে আসে। এই, তুই কোথায়? তোকে আমি এখানে সারা জায়গা তন্ন তন্ন করে খুঁজে পেলাম না। শোন, আমি বাড়িতে এসে পড়েছি, তুই চিন্তা করিস না। কেন, কি হয়েছে? তুই ঠিক আছিস তো? আর কিয়ারা ঠিক আছে তো? আমরা ঠিক আছি, তুই চিন্তা করিস না। সময় মতো বাড়ি চলে আসিস।
আহিরা, তুই ঠিক আছিস তো? তোর গলা এমন শোনা যাচ্ছে কেন? কই কিছুই না তো। তুই শুধু শুধুই চিন্তা করিস। বললাম না, থাক, তুই মজা কর, সময় মতো চলে আসিস। বলেই দিয়াকে কোনো কথা বলতে না দিয়ে ফোনটা কেটে দেয়। নাহলে আরেকটু কথা বললে দিয়া বুঝে ফেলতো তার কিছু হয়েছে, আর সে চায় না দিয়া এইসব জানুক। নাহলে মেয়েটা উল্টাপাল্টা কিছু করে বসবে সেখানেই। আর দিয়া কোনোদিনও তার স্বামী নামক ব্যক্তিকে দেখেনি, তাই জানেও না তার স্বামীকে। যদি জানতো তাহলে হয়তো মেয়েটা সেখানে কাজও করতো না। আর আহিরা চায় না মেয়েটা তার জন্য নিজের কাজটা ছেড়ে দিক। তার জীবনের সব থেকে কঠিন মুহূর্তে কাউকে না পেলেও দিয়াকে পেয়েছে, সব সময় তাকে আগলে রেখেছে। যে সময় তার মাথার উপর কোনো ছাদ ছিল না, তখন এই দিয়াই তাকে জায়গা দিয়েছে। বিশাল বড় জানালা দিয়ে শো শো করে বাতাস বইছে, আর সেই বাতাসের তাপফোঁটের সঙ্গে তাল মিলিয়ে পর্দাগুলো অবাধ্যভাবে উঠছে। আকাশে বিশাল বড় চন্দ্র উঠেছে, তারই আলো চারিদিকে ছড়িয়ে আলোকিত হয়ে উঠেছে এই নশ্বর। কিন্তু এই চন্দ্র তার আলো দিয়ে কিয়ানের অন্ধকার জীবনটা আলোকিত করতে ব্যর্থ হয়েছে। অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে তার মেরুহীন জীবন। বিশাল জানালার সামনে ড্রিঙ্কসের গ্লাস হাতে নিয়ে তাকিয়ে আছে ক্লান্ত শহরের দিকে, যে কিনা রাতের অন্ধকারে নিজের সব ক্লান্ত দূর করতে ব্যস্ত। সেদিকে অনুভূতিহীনভাবে তাকিয়ে আছে। আজকাল তার মনের মধ্যে অনুভূতির কোনো জায়গা নেই, মরে গেছে তার সকল রঙিন জীবন, আর ছেয়ে রয়েছে রঙহীন জীবন। হঠাৎই পিছন থেকে কারো কণ্ঠস্বর ভেসে আসায় পিছু ফিরে তাকায় কিয়ান। পেছনে তার অর্ধাঙ্গিনী রূপে রিয়া দাঁড়িয়ে আছে, যার চোখে আকাশ সমান ব্যাকুলতা। আর কত কিয়ান, যতদিন নিঃশ্বাস আছে। তুমি আজ আমাকে কেন আপন করে নিতে পারোনি? কি কমতি আছে আমার মাঝে? তুমি পুরোটাই কমতি, যা আমাকে কখনো পূর্ণ করতে পারবে না। তাহলে সেই কমতিকে পূর্ণ করে নাও, যার জন্য এত কিছু, তার অস্তিত্বই নেই। শ্শ্, খবরদার, ওর নাম মুখে নিয়েছে তো। ঘৃণা করে আমি তাকে। ভুলতে পারছো না, সইতে পারছো না, তবুও তাকে আঁকড়ে ধরে সকল অনুভূতি। এই কেমন ঘৃণা তোমার! শ্শ্, একদম আমার ব্যাপারে হস্তক্ষেপ করতে এসো না। এই অধিকার আমি তোমাকে দেইনি। রিয়া আহত দৃষ্টিতে কিয়ানের দিকে তাকায়। কত সাধনার পর এই লোকটাকে নিজের স্বামী রূপে পেয়েছে। কম তো কাঠখড় পোড়ায়নি সে, তাহলে তাদের মাঝে এত দূরত্ব কেন? সে কোথাও জিতেও হেরে গেছে। তপ্ত নিঃশ্বাস ছাড়ে সে, ধীর পায়ে সেখান থেকে চলে যায়। সে জানে তার হাজারো আকুতিও কিয়ান নামের পাষাণ লোকের হৃদয়ে তার জন্য ভালোবাসার ফুল ফুটাবে না। যা এই কয়েক বছরেও করতে পারেনি, তা আজ কি করে সম্ভব হবে? বাহিরে সকলের সামনে তারা সুখী দম্পতি দেখালেও ভেতরে পুরোটাই ধোঁয়াশার মতো কালো আধারে আচ্ছন্ন। বিশ্বাসঘাতকের জন্য আমার মনে কোনো অনুভূতি নেই। ছলনাময়ী নারী, ঘৃণা করে আমি তোমাকে ছলনাময়ী, জাস্ট ঘৃণা। পর্দার আড়াল ভেদ করে সূর্যের চিকন রোশনি সারা রুমে ছড়িয়ে পড়ে, আলাদাই এক পরিবেশ সৃষ্টি করছে। শীতের দিন সকালের দিকে কনকনে ঠান্ডার মধ্যে এক ফালি মিষ্টি রোদের গরম উষ্ণতা ভরিয়ে দেয়। আহিরা আড়মোড়া ভেঙে উঠে পড়ে। লম্বা কালো ঘন কেশগুলো এলোমেলোভাবে পিঠে ছড়িয়ে আছে। কি স্নিগ্ধ লাগছে তাকে। মুখের আদলে আলাদাই এক মায়া জড়িয়ে আছে। কেউ দেখলে বলতেই পারবে না এই রমণী এক বাচ্চার মা। আহিরা ব্যস্ত ভঙ্গিতে উঠে বসে রাতে আর রুমের বাইরে পা রাখেনি, তাই জানতে পারেনি দিয়া এসেছে কিনা। তাই দেখতে যাচ্ছে মেয়েটা এসেছে কিনা। দিয়ার রুমে প্রবেশ করতে বেঘরে ঘুমিয়ে থাকা দিয়াকে দেখতে পায়। ঘুমের মধ্যে এতটাই বিভোর যে আশেপাশে কোনো পরিস্থিতি তার কুরুক্ষেত্রেও নেই। আহিরা মৃদু হাসে। মেয়েটা বড্ড অগোছালো, সেও একসময় বড্ড অগোছালো ছিল, তবে সময়ের সাথে সবকিছু পাল্টে গিয়েছে। এখন গোছালো হয়ে গেছে তার জীবন। গুছিয়ে দেওয়ার মতো কেউ নেই যে অগোছালো থাকবে, আর কেউ তাকে যত্ন করে গুছিয়ে নিবে। এই ওঠ, অনেক বেলা হয়েছে, তোর তো আবার অফিস আছে। দীর্ঘক্ষণ ডাকার পর দিয়া আড়মোড়া ভেঙে পিটপিট করে চোখ খুলে চারিপাশে নজর ঘুরিয়ে আবারও চোখ বুজে ফেলে। আহিরা এবার মহাবিরক্ত হয়। এক বাচ্চাকে সামলাতে হিমশিম খায়, আবার আরেক বুড়ো দামড়ি বাচ্চাকে সামলাতে হয়। দিয়া তুই উঠবি নাকি আমি ঠান্ডা পানি আনবো? আহিরার কথা শুনে দিয়া চট করে চোখ মেলে উঠে পড়ে। কেউ বা চাইবে এই শীতের দিনে সাত সকালে ঠান্ডা পানি দ্বারা উঠতে, তাই আর আলসামি না করে উঠে পড়ে। তারপর মুখ ফুলিয়ে বলে, এটা ঠিক না একদম। হয়েছে, আর নাটক করতে হবে না, যা ফ্রেশ হ। আমিও ওই কিয়ারা উঠলে আবার কান্না করবে। বলেই আহিরা রুম থেকে চলে যায়। কিয়ারা বা যে কোনো বাচ্চাই হোক, ঘুম থেকে সজাগ হওয়ার পর নিজের পাশে কাউকে না দেখতে পেলে ঠোঁট উল্টিয়ে কেঁদে ওঠে। দিয়া তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ছুটে যায়। 1 বছর হয় সে আদ্রিয়ান কিয়ান চৌধুরীর কোম্পানিতে চাকরি করছে। এই চাকরি পেতে তার বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। আদ্রিয়ান কিয়ান চৌধুরী কোম্পানিতে চাকরি পাওয়া মুখের কথা নয়। সবাই পাগল এখানে কাজ করার জন্য, কিন্তু সবার ভাগ্যে জোটে না। দিয়াও কম কষ্ট করেনি এর জন্যে। অতীত। প্লিজ স্টপ, আমি এখন কোনোভাবেই বিয়ে করব না। আরে আজব তো, তোর বিয়ে করতে সমস্যা কোথায়? দিনকে দিন দামড়া বুড়ো হয়ে যাচ্ছিস আর বলিস বিয়ে করবি না। এরকম হলে তো তোর জন্য মেয়েই পাওয়া যাবে না। ওকে ফাইন, দরকার নেই আমার কোনো মেয়ের। তাও তুমি এইসব ননসেন্স বিষয় বাদ দাও।
ওগো, তুমি তোমার ছেলেকে বোঝাও। রাহেলা চৌধুরীর কথা শুনে এতক্ষণে ইউসুফ চৌধুরীর মুখ খুললেন। এতক্ষণ চুপচাপ মা ছেলের কথা শুনছিলেন, বলার অনুমতি পেতে মুখ খুললেন। আমি আর কি বলবো? তোমার ছেলে আমার একটা কথাও কি শুনবে? যে আমি বললেই তোমার ছেলে ধৈ ধৈ করে বিয়ে করে নিবে? রাখো, তোমাকে বলাই ভুল হয়েছে, ভুলে গেছিলাম তোমরা তো একই গোয়ালের গরু। রাহেলা চৌধুরীর অপমানজনক কথাবার্তা শুনে ইউসুফ চৌধুরীর মুখে কালো অন্ধকার ছেয়ে যায়। আশেপাশে দাঁড়িয়ে থাকা সার্ভেন্টরা মুখ টিপে হাসতে থাকে, কিন্তু এত কিছুর পরও কিয়ানের ভাবভঙ্গি পাল্টায় না। সে তার মতো একমনে খাবার খাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে তার জন্য খাবার খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। তাহলে তুই ঠিক করে নিয়েছিস বিয়ে করবি না। তাহলে আজ থেকে একটা ফোঁটা পানিও আমার গলা দিয়ে নামবে না। এই বলে রাহেলা চৌধুরী উঠে পড়েন টেবিল ছেড়ে। ইউসুফ চৌধুরী ঘাবড়িয়ে যান। তার বউ যে ঘাটতারা, যেটা একবার মুখ দিয়ে বের করেছে সেই কথা অক্ষরে অক্ষরে পালন করবে, একটুও নড়চড় হবে না। ইউসুফ চৌধুরী অসহায় চোখে নিজের মেরুদণ্ড বেকা ছেলের দিকে তাকায়। তার মাঝে মাঝে মনে হয় এটা আদৌ তার ছেলে নাকি হসপিটালে বাচ্চা অদল বদল হয়ে গিয়েছিল। এবার সত্যি তোমার বিয়েটা করে নেওয়া উচিত। বয়স তো কম হয়নি তোর। 28 কি খুব বেশি বয়স নাকি? আমার কাছে তো মনে হচ্ছে না। তাড়াতাড়ি তোমার বউকে গিয়ে বলো এসব অর্থহীন কাজ বাদ দিয়েই খাবার খেয়ে নিতে। সময় হলে আমি বিয়ের কথা বলবো। বলেই বড় বড় পা ফেলে বিশাল বড় দরজা দিয়ে বের হয়ে যায়। আর এদিকে ইউসুফ চৌধুরী পড়েছে মহাবিপদে। একদিকে বউ আর একদিকে ছেলে, আর তাদের মাঝখানে পড়ে তার অবস্থা রফাদফা হয়ে যাচ্ছে। দেশের নামকরা ব্যবসায়ী ইউসুফ চৌধুরী আর রাহেলা চৌধুরীর একমাত্র সন্তান আদ্রিয়ান কিয়ান চৌধুরী। বাবার নাম যেমন সারা দেশে ছড়িয়ে রয়েছে, ঠিক তেমনি কিয়ানের নিজ যোগ্যতায় তার পরিচয় গড়িয়েছে। সে এখন সফল ব্যবসায়ী, দেশের বাইরেও তার বেশ নামডাক রয়েছে। এইচএসসি দেওয়ার পর উচ্চশিক্ষার জন্য যখন আমেরিকায় পাড়ি জমায়, সেখানে পড়ালেখা শেষ করে নিজের বিজনেস শুরু করে। আস্তে আস্তে সে সাফল্যের চূড়ায় পৌঁছে যায়। খুব কম বয়সে এত সাফল্য অর্জন করায় চারিদিকে তা ছড়িয়েছে। একেই কম বয়স, তার উপর সুদর্শন যুবক। বাঙালি হওয়ার পর একেবারে অন্যরকম, বিদেশিদের মতো অধিক ফর্সা, গৌর শরীরের গঠন, চেহারা সবকিছুতেই ব্রিটিশদের ছাপ স্পষ্ট। অথচ গোল ভাসমান কালো মণিযুক্ত চোখ দুটো দেখলে যে কেউই বলবে এশিয়ান কোনো দেশের কোনো এক সম্ভ্রান্ত গোত্রের উত্তরাধিকারী সে। অ্যাটলিস্ট অ্যাটিটিউড তো তাই বলে। এইসব কিছু মেয়েদের নজর কাড়ে সবচেয়ে বেশি। 1 বছর হলো দেশের মাটিতে পা রেখেছে কিয়ান। রাহেলা চৌধুরী 1 বছর শান্ত থাকলেও 1 বছর না হতে রাহেলা চৌধুরীর মাথায় বিয়ের ভূত চেপেছে। এতদিন কোনোভাবে বিষয়টা দমিয়ে গেলেও এখন আর কোনোভাবে রাহেলা চৌধুরীকে দমিয়ে রাখা সম্ভব হচ্ছে না। রাত্রির কালো পর্দা সরে গিয়ে পূর্ব আকাশে ফুটে উঠেছে প্রভাতে সোনালি আভা। আলোকরশ্মির প্রথম ধারা ভেদ করে আকাশে জেগে উঠেছে নতুন দিন। নীলিমার বুকে সোনার রং ছড়িয়ে দিয়েছে সূর্যোদয়ের কোমল আলোকরেখা। বাতাসে ভেসে আসছে ফুলের গন্ধে ভেজা শিহরণ। নবজাগরণের উচ্ছ্বাসে মাতোয়ারা প্রকৃতি আজ শিশির স্নাত দুর্বাদল রৌদ্রকিরণে আরো চমকপ্রদ হয়ে উঠেছে। চারিদিক নিস্তব্ধ, কেবল পাখিরা নিজেদের কণ্ঠে দিনের অভ্যর্থনা জানাচ্ছে। পুরো একদিন হয়ে গেছে রাহেলা চৌধুরী তার কথার এক বিন্দু নড়চড় হয়নি। সে যে বলেছে কিয়ান বিয়েতে রাজি না হলে তার গলা দিয়ে কোনো প্রকার খাবার থেকে শুরু করে পানি পর্যন্ত নামবে না, আর সে তারই কথায় অটুট রয়েছে। কালকে থেকে এক ফোঁটা পানিও ছুঁয়ে দেখেনি সে। রাহেলা চৌধুরী নিজের রুমে চুপচাপ গম্ভীর হয়ে বসে রয়েছে। সূর্য ওঠার পর তিনি আর ইউসুফ চৌধুরী কেউই ঘুমিয়ে থাকেন না। দুজনই একদম ভোরে উঠে পড়েন, বাড়ির স্টাফরা ওঠার আগে। ইউসুফ চৌধুরী তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু এতে ফলাফল বরাবরের মতোই শূন্য। একটু কিছু খাও দেখ, না হলে তোমার প্রেশার লো হয়ে যাবে। বলেছি না আমি কিছু খাবো না। তুমি তোমার কাজে যাও তো, আমাকে আমার মতো থাকতে দাও। ইউসুফ চৌধুরী অসহায়ের মতো স্ত্রীর দিকে তাকিয়ে থাকে। মা যেমন তার ছেলেও তেমন, ঘাটতারা সব মিলে সে আছে মহাবিপদে। একদিকে ছেলে আর একদিকে বউ, এদের মধ্যে কাকে বোঝাবে সে জানে না। তার মধ্যে রাহেলা চৌধুরী শরীর অলরেডি খারাপ হতে শুরু করেছে। কালকে সহ আজকেও যদি কোনো প্রকার খাবার আর সঠিক সময়ে ওষুধ না নেয়, তাহলে তিনি আরও অসুস্থ হয়ে পড়বেন। এই মহিলা কি তার কথা শোনার মানুষ? তিনি বুঝতে পারেন না ছেলেটা তারই আদৌ, না মানে একটু তার মতো কোনো গুণ বা অভ্যাস থাকতো। চোখে মুখে ইউসুফ নিজের ছায়া খুঁজে ফিরেন, অথচ পান কেবল তার দাদার প্রতিচ্ছবি, রকচটা বদমেজাজি হটকারী। ভাগ্যের পরিহাসে ঠিক তেমনি এক স্বভাবের সঙ্গিনীও তার জীবনে জুটেছে। মা ছেলে একটাও তার কথার পও ধরে না। এই দুঃখ সে কোথায় রাখবে বুঝে উঠতে পারে না। ধীরে ধীরে দিনের দীপ্তি মিলিয়ে যাচ্ছে। সূর্য অস্তগামী হয়ে দিগন্তে নেমে আসছে গাঢ় কালো অন্ধকারের আভা। নীলিমার বুক জুড়ে ছড়িয়ে পড়েছে অসতিপীর বৃদ্ধের মতো শান্ত অন্ধকার। তবে দিনের আলো মিলিয়ে গেলেও থেমে নেই ব্যস্তময় শহর। শহরের প্রতিটি কোণায় অস্থিরতা স্রোত, আবার কোথাও কোথাও অলস নিস্তব্ধতা, চাদরে মোড়ানো নিঃসঙ্গতা।
মানুষ যাচ্ছে আপন গন্তব্যে, সময়ের লাগাম কেউ টানতে পারে না। যেমন অনন্তকাল সময় কারো জন্য থেমে থাকে না, তেমনি এই নির্দয় নগরও থেমে নেই কারো অনুপস্থিতি বা অপেক্ষায়। রাত 10:30 বাজে, কিন্তু এখনো রাস্তাঘাট জমজমাট। কিয়ান কিছু সময় আগেই বাড়িতে ফিরেছে। বাড়িতে প্রবেশ মাত্রই চিন্তিত ইউসুফ চৌধুরীকে দেখতে পান। চিন্তামগ্ন হয়ে সোফার উপর বসে থাকতে ইউসুফ চৌধুরী তার ছেলের পদচারণার শব্দ কানে যেতেই চমকে উঠে তাকান। এক মুহূর্তের জন্য তার মুখে প্রশান্তির ছাপ ফুটে উঠে ধীর পায়ে তিনি উঠে দাঁড়িয়ে কিয়ানের দিকে এগিয়ে আসেন। কিয়ান, ইউসুফ চৌধুরীর কথায় কিয়ান থেমে যায়। শান্ত চোখে বাবার দিকে তাকিয়ে শান্ত স্বরে জিজ্ঞাসা করে, বলো বাবা। বিয়েটা করে নি বুঝলি? তোর মা কালকে থেকে কিছু খায়নি, এখনো বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে। কিয়ান রাহেলা চৌধুরীর এমন বাচ্চা কর্মকাণ্ডের কথা শুনে কি বলবে বুঝতে পারল না। ডান হাতের 2 আঙ্গুল দিয়ে কপাল স্লাইড করতে লাগলো। মেজাজি চুলগুলো কপাল ছুঁয়ে নেমে এসেছে। কনুই পর্যন্ত ফুটানো হাতা। কনুই থেকে হাতের কবজি পর্যন্ত হাতের রগগুলো ফুলে ফেপে উঠেছে রাগের প্রভাবে। কিন্তু এর আগে যে তার মায়ের জেদকে দমাতে পারবে না সেটাও সে জানে। কপাল থেকে আঙ্গুল সরিয়ে ঝাঁকড়া চুলের ভাঁজে একবার হাত চালিয়ে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা চালালো। নিজেকে শান্ত করে ইউসুফ চৌধুরীর দিকে তাকিয়ে বলে, আই থিঙ্ক তোমার বউকে ব্রেনের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। তা না হলে এই বয়সে বাচ্চাদের মতো বিহেভ কেউ করে না। ইউসুফ চৌধুরীর ছেলের কথায় তবদাকে চেয়ে আছে। তার ছেলে বিয়ে করবে না বলে তার নিজের মাকে মেন্টাল বানিয়ে দিচ্ছে। অতঃপর রেগে বলল, চুপ কর হতচ্ছাড়া, এটা কি ধরনের কথা? তোকে বিয়ে করতে বলেই তুই যা তা বানিয়ে দিস। যা, তোর মাকে গিয়ে সামলা। আমি পারছি না তোর মা ছেলের এসব চাপ নিতে। কিয়ান 2 হাত দিয়ে নিজের মাথার চুল টেনে ধরে ব্যস্ত পায়ে সিঁড়ি বেয়ে রাহেলা চৌধুরীর রুমে যেতে থাকে। কিয়ান রাহেলা চৌধুরীর রুমে ঢুকতে তাকে দেখে রাহেলা চৌধুরী মুখ ঘুরিয়ে নেয়। কিয়ান নিজেকে শান্ত করে আস্তে আস্তে তার মায়ের দিকে এগিয়ে গিয়ে তার পাশে বসে আর নরম গলায় বলে, এখনো কিছু খাওনি কেন? এই সামান্য বিষয়ের জন্য এটা কেমন বাচ্চামো? কিসের বাচ্চামো? মা হই তোর। আমার কি ইচ্ছা করে, আমার ঘর আলো করে একটা মেয়ে আসবে যাকে আমি নিজের সন্তানের মতো রাখবো। আমি তো বললাম সময় হলে আমি নিজেই তোমাকে আমার বিয়ের কথা বলবো। তাহলে এরকম করার কোনো মানে হয় না। হয়েছে, থাক, যা, তোর যা তাই কর। আমি কিছু বলবো, আমাকে আমার মতো থাকতে দে। কিয়ান কোনো মতে নিজের রাগকে নিয়ন্ত্রণে রেখে তার মায়ের দিকে শান্ত চোখে তাকিয়ে বলে, দেখো, তোমার প্রেশার লো হয়ে আছে, পরে সমস্যা হতে পারে। তুমি মেডিসিন নাওনি কালকে থেকে? রাহেলা চৌধুরী এবার নাক টেনে টেনে বলতে থাকে, মরে গেলে যাব। আমি কি আর কারো কেউ হই নাকি যে আমাকে নিয়ে কেউ চিন্তা করবে? কিয়ান তপ্ত নিঃশ্বাস ছাড়ে। সে বুঝতে পারে তার মা এবার তাকে বিয়ে না দিয়ে থামবে না। অতিরিক্ত রাগে তার পুরো শরীর থেকে যেন ধোঁয়া বেরোচ্ছে। কিয়ান এবার বসা থেকে উঠে গম্ভীর কণ্ঠে মায়ের দিকে তাকিয়ে বলে, মেয়ে দেখা শুরু করো, তবে আমাকে এসব চড়াবে না। যখন বিয়ে করতে বলবে তখন করে নেব। বলেই ব্যস্ত পায়ে রুম থেকে বেরিয়ে যায় কোনো উত্তরের আশা না করে। কিয়ানের কথা রাহেলা চৌধুরীর কানে যেতে তার মুখে হাসি ফুটে। যাক, তার বুদ্ধি কাজে লেগেছে। সে খুশি মনে বেড থেকে উঠে নিচে নেমে যায়। নিচে ইউসুফ চৌধুরী বসেছিলেন। স্ত্রীকে হাসতে দেখে তার কপাল কুঁচকে যায়। সে গলার খাকড়িয়ে বলে, কি গো, এত খুশি কেন? কালকে আমার সাথে আমার বৌমা দেখতে যাবে, রেডি থেকো। রাহেলা চৌধুরীর কথার কিছুক্ষণ পর এর মানে বুঝতে পেরে ইউসুফ চৌধুরীর মুখে হাসি ফুটে ওঠে। অবশেষে তোমার ছেলে রাজি হলো তাহলে। এখন তো খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, নিচ্ছি। কিয়ান নিজের রুমে এসে দরজা বন্ধ করে সোজা শাওয়ার নিতে চলে গেছে। রাগে তার সারা মুখশ্রী লাল আকার ধারণ করেছে। নিজেকে শান্ত করার চেষ্টায় আছে। এখন সে কোনোভাবেই বিয়ে করতে ইচ্ছুক নয়। শুধু এখন নয়, সে বিয়েতে ইচ্ছুক নয়। এইসব প্রেম ভালোবাসা বিয়ে সাথে তার 2 চোখে সহ্য হয় না। তার কোনো ইচ্ছাই নেই তার জীবনের সাথে কারো জীবন জড়িয়ে যাক। তাই সবসময় এসব থেকে দূরে থেকেছে সে। কিন্তু নিজের মায়ের জন্য রাজি হয়েছে সে। কিছু সময় পর কিয়ান কালো একটা ট্রাউজার পরে বের হয়। বলিষ্ঠ সারা শরীরে বিন্দু বিন্দু পানির কণা চিকচিক করছে। কিয়ান গায়ে কিছু না জড়িয়ে কোমর পর্যন্ত চাদর জড়িয়ে উবুর হয়ে শুয়ে পড়ে। রাহেলা চৌধুরী সকাল হতে না হতেই সবার আগে উঠে আজ কিয়ানের সকল পছন্দের খাবারগুলো রান্না করেছে। বাড়িতে সেই আগে উঠে, তবে আজকে সে অন্য দিনের চেয়ে বেশি খুশি। সকালে খাবার সময় হতে ইউসুফ চৌধুরী এসে টেবিলে বসে পড়ে। তার কিছুক্ষণ পর কিয়ানও নেমে আসে। তবে তার মুখটা সবসময়ের মতোই গম্ভীর। কিয়ানের মুখে হাসি দেখা পাওয়া আর অমাবস্যার চাঁদ দেখা একই কথা। প্রয়োজন ছাড়া যেমন কথা বলে না, তেমনি তাকে হাসতেও দেখা যায় না। কিয়ানকে বসতেই রাহেলা চৌধুরী তাকে খাবার দিতে দিতে বলল, জানিস, তোর জন্য তো মেয়ে আমার আগে থেকে ঠিক করা, খালি তোর বলার অপেক্ষা ছিলাম। তুই তো তোর ইকবাল আঙ্কেলকে চিনিস, তারই মেয়ে।
রাহেলা চৌধুরীর কথা শুনে ইউসুফ চৌধুরী এবার মুখ খুলে, আরে তুমি কি করে ইকবালের মেয়ের খবর পেলে? ওই বাড়ির সাথে তো অনেক দিনের কথা হয় না। হ্যাঁ, তবে কয়েক মাস আগে আমি গিয়েছিলাম। ইস, মেয়েটার জন্য বড্ড মায়া হয় আমার। পরীর মতো মেয়েটার পৃথিবীতে কেউ নাই, চাচা চাচিদের কাছে থাকে। ওকে যখন ছোটবেলায় দেখেছিলাম ঠিক করে রেখেছিলাম ওকে বাড়ির বউ করে আনবো। হ্যাঁ, অনেক লক্ষ্মী মেয়ে, সেই কবেই দেখেছিলাম। এখন তো অনেক বড় হয়ে গেছে। শুধু তাই নাকি, দেখতে একেবারে চাঁদের টুকরো, মুখখানি কি মায়া দিয়ে ভরা। আমি আর দেরি করব না, ঘরের মেয়ে ঘরে তাড়াতাড়ি ফিরিয়ে আনবো। কিয়ান একমনে খাচ্ছে তার মতো করে। এতক্ষণের কথার কোনো প্রভাব তার উপর পড়েছে কিনা তা বোঝা গেল না। রাহেলা চৌধুরী কিয়ানের দিকে ফিরে বলে, তুই কবে ফ্রি আছিস? এই কয়েকদিন কোনো রকম ফ্রি নেই। আমি বলছি কি, এই সপ্তাহে সময় বের কর। তুমি যে কাজের জন্য সময় বের করতে বলছো সেটা তো আমার না থাকলেও চলবে, তাই আমি তোমাদের সাথে যেতে পারছি না। ওমা, এটা কেমন কথা? বিয়ে করবি তুই, সংসার করবি তুই, আর তুই যাবি না? এটা কেমন কথা? কেমন কি এটা আমার দেখার বিষয় না। তোমাকে বলেছিলাম কি? কিন্তু কোনো কিন্তু নয় মা, আমি যেমন তোমার কথা রেখেছি তুমি আমার কথাটা রাখবে। বলেই কিয়ান উঠে চলে যায়। রাহেলা চৌধুরী হতাশ দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই দিকে। আরে রাখো তো, বিয়ে হয়ে গেলে এমনি ঠিক হয়ে যাবে। স্যার, আজকে নীলাই শিকদারের সাথে আপনার মিটিং আছে। জানি। কয়টার সময় আমাকে জানিয়ে দিবেন। এবার আপনি আসতে পারেন। স্যার, 3টার দিকে। তাহলে আমি যাই স্যার। বলেই নীলিমা কিয়ানের কথা মতো বাইরে চলে যায়। তবে মনে মনে বেশ রাগ হয় তার। সে যত কিয়ানের কাছে যেতে চায় কিয়ান তত তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। শুধুমাত্র কিয়ানের জন্য এখানে কাজ করছে সে। আজ 1 বছর হলো এখানে কিয়ানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে সে। কিয়ান কোনোদিনও কোনো মেয়ে মানুষকে নিজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখে না, কিন্তু নীলিমা ইউসুফ চৌধুরীর কোনো বন্ধুর মেয়ে, তাই তার জোড়াজুড়িতে নীলিমাকে রেখেছে। তাছাড়া নীলিমা তার কাজ ঠিকঠাকভাবে করে। শুধু একটা জিনিসই কিয়ানের বিরক্ত লাগে, সেটা হলো নীলিমার গা ঘেঁষা অভ্যাস। নীলিমা প্রতিনিয়ত কিয়ানকে নানাভাবে নিজের প্রেমের জালে ফাঁসাতে চায়, তবে বরাবরের মতোই ব্যর্থ। কিয়ান তার দিকে ফিরেও তাকায় না, যেখানে অফিসের অন্য সব ছেলেরা তার জন্য পাগল। এর জন্য কিয়ানের প্রতি তার আলাদা একটা আকর্ষণ কাজ করে। তার উপর কিয়ানের সব আছে, রূপ থেকে শুরু করে ধন সম্পদ। আর কোন মেয়েই বা চাইবে না এমন ছেলেকে? তার মতে অফিসের বাকি মেয়েরাও চায়, কিন্তু কিয়ানের কড়া আদেশ তার আশেপাশে যেন কোনো মেয়ে না থাকে। কিয়ান নীলিমাকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানানোর পর থেকে সকলের মাঝে একটা মিথ্যা খবর ছড়িয়ে পড়ে যে নীলিমার কিয়ানের মাঝে কিছু রয়েছে। তাই তো নীলিমাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখে, না হলে সবাই জানে কিয়ান কোনো মেয়েকে তার আশেপাশেও সহ্য করতে পারে না। আর এটাই সুযোগ নীলিমা খুব ভালো করে নিয়েছে। সেও সবার সামনে এমনভাবে থাকে যাতে করে বাকিদের সন্দেহ আরও গাঢ় হয়েছে। তবে এসব ব্যাপারে কিয়ান জানে না, জানলেও পাত্তা দেয়নি হয়তো। বিকেল নামতে না নামতে ঢাকা শহরের আকাশে এক অন্যরকম রং ছড়িয়ে পড়েছে। দিনের তীব্র কোলাহল একটু একটু করে স্তিমিত হতে শুরু করেছে, তবুও চারপাশে ভেসে আসে যানজটের চিরচেনা হর্নের শব্দ। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, তার নরম আলোয় ছায়া পড়েছে পুরনো লাল ইটের দালানগুলোর গায়ে। অলিগলির ভেতর ছোট ছোট দোকানগুলোতে ভিড় বাড়ছে, কেউ বসেছে চায়ের আড্ডায়। জায়গাটা ঢাকার ভিতরে হলেও পরিবেশটা সম্পূর্ণ গ্রাম্য। আশেপাশে গ্রামের বাড়ির মতো বাড়িঘরও রয়েছে। সামনে দিয়ে এঁকে বেঁকে চলেছে কাঁচা সরু রাস্তা, সেই রাস্তা বেয়েই চলেছে বেশ দামি দুটো গাড়ি। বেশ কিছু সময় পার হওয়ার পর গাড়িটা গিয়ে একটা ইটের বাড়ির সামনে গিয়ে থামতে গাড়ির দরজা খুলে রাহেলা চৌধুরী আর ইউসুফ চৌধুরী বেরিয়ে আসেন। তাদের আশেপাশে বেশ কয়েকজন দেহরক্ষীও রয়েছে। গাড়ির শব্দ শুনে সেই বাড়ির ভিতর থেকে কয়েকজন মানুষ হাসি মুখে বের হয়ে আসেন। এতক্ষণ ধরে তাদের জন্যই হয়তো অপেক্ষা করছিলেন মানুষগুলো, যা তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। বিক্রম হোসেন হাসি মুখে ইউসুফ চৌধুরীদের দিকে এগিয়ে এসে কুশল বিনিময় করে হাসি মুখে জিজ্ঞাসা করেন, অবশেষে আসলেন আপনারা? আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। পাশ থেকে মোস্তফা হোসেনের স্ত্রী হাসি মুখে তাকিয়ে আছেন। কুশল বিনিময়ের পর্ব শেষ হতে মোস্তফা হোসেন তাদেরকে ঘরের ভেতরে নিয়ে যায়। বাড়িটা না বেশি বড় আর না ছোট, তবে একদম পরিপাটিয়া সুন্দর করে সবকিছু গোছগাছ করা। অতিথি আপ্যায়নের জন্য ইউসুফ চৌধুরী আর রাহেলা চৌধুরীর সামনে বিভিন্ন ধরনের খাবার রাখা হয়েছে। মোস্তফা হোসেনের স্ত্রী রুমা খাতুনকে খুশি দেখাচ্ছে বেশি। তিনি ব্যস্ত পায়ে ভেতরের রুমে চলে যান। রুমে যেতে দেখতে পায় তার মেয়ে অনন্য আয়নার সামনে বসে সাজগোজ করতে ব্যস্ত। সেটা দেখে তিনি নিজের মেয়েকে তাড়া দিয়ে বলে ওঠে, উনারা এসে গেছে, এখন বাইরে চলো। মায়ের কথা শুনে অনন্য বলে ওঠে, হয়ে গেছে মা, আমাকে পছন্দ করবে তো? রুমা খাতুন হাসি মুখে বলেন, করবে করবে, সকালেই ফোন দিয়ে বলল তোকে ওদের বাড়ির বউ করবে।
ওইবার যে আসলো তখনই হয়তো তোকে পছন্দ করে গেছে, আর এখন ছেলের বউ করে ঘরে তুলবে, বুঝলি? এত বড় বাড়ি থেকে প্রস্তাব এসেছে, হাতছাড়া একদমই করা যাবে না। এখন চল আমার সাথে। বলেই মেয়েকে নিয়ে সবার ঘরে চলে আসেন। অনন্য লাজুক হেসে সবাইকে সালাম দেয়। এদিকে রাহেলা চৌধুরী চোখ বুলিয়ে কাউকে খুঁজছে। রুমা খাতুন সেটা দেখে হাসি মুখে বলে, কাউকে কি খুঁজছেন আপা? আসলে আহিরা কোথায়? ওকে ডাকুন, মেয়েটাকে দেখতে পাচ্ছি না। আহিরা নামটা শুনে বেশ বেজার হলেন বটে রুমা খাতুন, তবে মুখে সেটা বুঝতে দিলেন না। হাসি মুখে বলে, ও, অন্য রুমে দাঁড়ান, আমি ডেকে আনছি। বলেই পা চালিয়ে রুমের দিকে চলে যান। এদিকে তারা টুকটাক কথা বলছে। এদিকে রুমা খাতুন রুমে এসে আহিরাকে ঘর গুছাতে দেখেন। তিনি কর্কশ গলায় আহিরাকে বলেন, বাহিরে আয় আমার সাথে। হঠাৎ চাচির আওয়াজ শুনতে পেয়ে আহিরা একটু চমকে ওঠে। তবে আহিরা বাহিরে যাওয়ার কথা শুনে খুশি হয়ে যায়। গোলগাল চেহারায় হাসি রেখা ফুটে ওঠে, কারণ কিছুক্ষণ আগেও রুমা খাতুন তাকে মেহমানের সামনে যেতে না করেছিলেন, কিন্তু এখন যাওয়ার কথা শুনে খুশি হয়ে যায় সে। আহিরা খুশি মনে রুমা খাতুনের সাথে বাহিরে চলে আসে। আহিরাকে দেখতে পেয়ে রাহেলা চৌধুরী খুশি হয়ে যায়। সে হাতে ইশারা করে আহিরাকে নিজের কাছে ডাকেন। এর আগেও সাক্ষাৎ হওয়ায় আহিরা মুহূর্তের মধ্যে রাহেলা চৌধুরীকে চিনতে পারল। এর আগের বার এই মানুষটা তাকে অনেক আদর করে গিয়েছিলেন, তাই আবার একই ব্যক্তিকে দেখতে পেয়ে আহিরা খুশি হয়ে যায়। সে রাহেলা চৌধুরীর কথা মতো তার কাছে গিয়ে হাসি মুখে জিজ্ঞাসা করে, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আমি তো ভালো আছি মা, তুই কেমন আছিস? আমিও খুব ভালো। তোমরা আসবে আমি তো জানতামই না। এখন তো জেনে গেছিস, তাই এতক্ষণ কোথায় ছিলি? তোকে খুঁজছিলাম আমি। ওই রুমেই ছিলাম আর কি। আহিরার সাথে এত খাতির দেখে অনন্য আর রুমা খাতুন নাক শীতকালো সকলে অগোচরে। এত আদিক্ষেতা করার কি আছে? আহিরা রাহেলা চৌধুরীর সাথে কথা বলার ফাঁকে হঠাৎ তার নজর যায় ইউসুফ চৌধুরীর উপর। ইউসুফ চৌধুরীকে দেখে আহিরা ঠিক তাকে চিনতে পারল না। আহিরার মুখভঙ্গি দেখে রাহেলা চৌধুরী বুঝতে পারলেন ব্যাপারটা, তাই তিনি হাসি মুখে বলেন, এটা তোর আঙ্কেল। আহিরা ব্যাপারটা বুঝতে পেরে হাসি মুখে ইউসুফ চৌধুরীর দিকে তাকিয়ে বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল, সরি আপনাকে চিনতে পারিনি। আহিরার কথা শুনে ইউসুফ চৌধুরী হালকা হেসে দিলেন। আহিরার যখন 8 বছর তখন দেখেছিলেন তিনি মেয়েটাকে, আর আজকে এত বড় হয়ে গিয়েছে। ইউসুফ চৌধুরী আহিরার দিকে তাকিয়ে হাসি মুখে সালামের উত্তর দেন। ওয়ালাইকুম আসসালাম মামনি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আঙ্কেল, আপনি কেমন আছেন? এতক্ষণ ভালো ছিলাম না, তোমাকে দেখেই মন ভালো হয়ে গেল। এদিকে রুমা খাতুনের আহিরার প্রতি এত আদিক্ষেতা একদমই পছন্দ হলো না, কিন্তু মুখ ফুটে কিছু বলতেও পারছেন না, তাই চুপচাপ দেখছেন সবকিছু। অনন্য বিরক্ত হয়ে আহিরার দিকে তাকিয়ে আছে। সে এত কষ্ট করে সাজগোজ করলো, আর রাহেলা চৌধুরী বা ইউসুফ চৌধুরী কেউই তেমন তাকে পাত্তা দিচ্ছে না। মনে হচ্ছে তারা আহিরার জন্য এখানে এসেছে। কিছুক্ষণ পর রাহেলা চৌধুরী আহিরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বিক্রম হোসেনের দিকে তাকিয়ে হাসি মুখে বলে ওঠেন, যে কাজের জন্য এসেছি ভাইজান সেটা করা যাক। রাহেলা চৌধুরীর কথা শুনে মোস্তফা হোসেন মাথা নাড়িয়ে উৎফুল্লতা সহকারে বলেন, হ্যাঁ হ্যাঁ। রাহেলা চৌধুরী তার পাশে বসে থাকা আহিরার মাথায় স্নেহের স্পর্শ বুলিয়ে দিয়ে হাসি মুখে বলে ওঠে, কিরে, আমাকে তোর কেমন লাগে? যদি তোকে আজীবনের জন্য আমার কাছে নিয়ে যাই তাহলে থাকবি তো? রাহেলা চৌধুরীর কথা শুনে আহিরা মিষ্টি একটা হাসি দিয়ে ওঠে। কালকে সে 18 বছরে পা দিয়েছে, তবে ভীষণ রকমের চঞ্চল মেয়েটা সবসময় হাসি খুশি থাকে। মুখে সবসময় লেগে থাকে সদ্য ফুটে ওঠা ফুলের মতো হাসি। ছোটবেলা থেকে মায়ের আদর না পাওয়া আহিরার বেশ ভালো লাগে রাহেলা চৌধুরীকে। 5 বছর বয়স তখন গাড়ি অ্যাক্সিডেন্টে তার বাবা মায়ের দুনিয়া ছেড়ে চলে যায়। তখন থেকেই তার এই চাচা চাচির সাথে এ বাড়িতে বেড়ে ওঠা। মোস্তফা হোসেন ছাড়া এই বাড়িতে তেমন কেউ তাকে পছন্দ করেন না। যদি পারতো তাকে এই বাড়িতেই রাখতো না, কিন্তু এই বাড়িটা তার নামে হওয়ায় চাইলেও রুমা খাতুন আহিরাকে বাড়ি থেকে বের করে দিতে পারেন না। রাহেলা চৌধুরী তাদের বাড়িতে আরও একবার এসেছিলেন। রাহেলা চৌধুরীকে আহিরার নিজের মায়ের মতো মনে হয়েছিল। রাহেলা চৌধুরী তাকে অনেক স্নেহ করেন, আর রাহেলা চৌধুরী যে খুবই ভালো মনের একজন মানুষ সেটা তার ব্যবহার দেখলেই বোঝা যায়। এর জন্য রাহেলা চৌধুরীকে আহিরার খুবই ভালো লাগে। আহিরা রাহেলা চৌধুরীর প্রথম কথাটা বুঝতে পারলেও দ্বিতীয় কথাটার মানে বুঝতে পারে না, তাই বোকা মনে বলে, তোমাকে আমার খুব ভালো লাগে আন্টি, তুমি খুব ভালো। আমি কি করে তোমার সাথে সারা জীবন থাকবো? আমার বাড়িতে এটা। আহিরার এমন বোকা মনের প্রশ্ন শুনে রাহেলা চৌধুরী সহ বাকিরাও হেসে দেয়। রাহেলা চৌধুরী আহিরার মাথায় হাত বুলিয়ে বলে, তোকে আমার ছেলের বউ করে নিয়ে যাব, এভাবেই তুই সারা জীবনের জন্য আমার কাছে থাকবি।
রাহেলা চৌধুরীর কথা শুনে বাকিরা হেসে উঠলে রুমা খাতুন আর অনন্য চমকে ওঠেন, সাথে ক্রোধে মুখ লাল হয়ে ওঠে রুমা খাতুনের। আহিরাকে তার ছেলের বউ বানাবে মানে কি? তার জানা মতে তো তার মেয়েকে আজকে দেখতে এসেছে চৌধুরী বাড়ির মানুষেরা, তাহলে এখন এমন কথা বলছে কেন? রাহেলা চৌধুরী সেটা বুঝতে পারছেন না। রুমা খাতুন ইশারায় নিজের স্বামীকে রান্নাঘরে আসতে বললেন। মোস্তফা হোসেন তার স্ত্রীর থাকা অস্থিরতা বুঝতে পারেন, তাই তিনি তার স্ত্রীর পিছনে চলে যান। মোস্তফা হোসেন রান্নাঘরে আসতে রুমা খাতুন তার স্বামীর দিকে প্রশ্ন ছুড়ে মারেন। ওনারা কি বলছেন? আহিরাকে কেন বাড়ির বউ বানাবে? ওনারা তো কালকেই বললেন আমাদের মেয়েকে দেখতে আসছেন, তাহলে? বেশ রাগী সুরে কথাগুলো বললেন রুমা খাতুন। মোস্তফা হোসেন তার স্ত্রীর কথা শুনে ধীর কণ্ঠে বলে, আস্তে কথা বলো, ওনারা শুনতে পাবে। আমাদের মেয়ে বলতে আহিরাকে বুঝিয়েছে। ওনারা আহিরাকে বাড়ির বউ করার জন্য এসেছেন, অন্যকে নয়। মানে কি? এই বিয়ে কোনো মতে হতে দিব না। ওই মুখপুরি এত ভালো বাড়ির বউ হয়ে যাবে, আর আমার মেয়ের কি হবে? রুমা খাতুনের কথা শুনে মোস্তফা হোসেন হালকা রেগে নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, রুমা, তোমার বলাতে আর না বলাতে কিছু হবে না। এমনিতেই তুমি আহিরাকে সহ্য করতে পারো না। এখন যখন মেয়েটার বিয়ে হয়ে অন্য বাড়িতে চলে যাবে, সেটাও তোমার সহ্য হচ্ছে না? না, হচ্ছে না। আমার মেয়ে থাকতে ওর এত বড় বাড়িতে বিয়ে কিভাবে হতে পারে? ওনাদের সাথে আমাদের মেয়ের ব্যাপারে কথা বলো। রুমা, ভুলে যেও না, তুমি যে বাড়িতে এখন দাঁড়িয়ে আছো সেই বাড়িটা কিন্তু আহিরার। আহিরা চাইলে আমাদের সবাইকে বাড়ি থেকে বের করে দিতে পারে। আর এটা কেমন ধরনের কথা? ওনারা বিয়ের প্রস্তাব এনেছেন আহিরার জন্য, সেখানে আমরা নিজের মেয়ের কথা কিভাবে বলবো? আমি কোনো রকম ঝামেলা চাচ্ছি না, তাই চুপচাপ যা হচ্ছে তা হতে দাও, না হলে আমাকে কঠোর হতে বাধ্য করো না রুমা। শক্ত মুখে কথাগুলো বলে রান্নাঘর থেকে বেরিয়ে আসেন মোস্তফা হোসেন। এদিকে রাহেলা চৌধুরীর কথার মানে বুঝতে পেরে আহিরা অবাক হয়ে যায়। নিমিষেই তার চঞ্চলতা নুয়ে পড়ে। তার মানে কি চাচা তো তার বিয়ের ব্যবস্থা করে ফেলেছে? চোখে তার অনেক স্বপ্ন, সেগুলো কি আর পূরণ করা হবে না? ভাবতে বিষণ্ণতায় মনটা ভরে ওঠে। হঠাৎ আহিরাকে শান্ত হয়ে যেতে দেখে রাহেলা চৌধুরী আহিরার মনের অবস্থাটা বুঝতে পারলেন, তাই তিনি আহিরার মাথায় হালকা হাত বুলিয়ে বলেন, কি রে, মন খারাপ হলো বুঝি? আমার ছেলের বউ হতে চাস না? আহিলা রাহেলা চৌধুরীর কথা শুনে নিজের বিষণ্ণতা দূর করে ওষ্ঠদয়ের কোণে হালকা হাসির রেখা ফুটিয়ে তুলে বলে, না মানে তেমন কিছু না আন্টি, আসলে আমি পড়ালেখা করতে চাই। আমার বাবার ইচ্ছে ছিল বড় হয়ে আমি ডক্টর হব, আর আমিও চাই আমি একজন ডক্টর হব, তাই এখন আমি বিয়ে করতে চাই না। আচ্ছা, এই ব্যাপার? তুই কোনো চিন্তা করিস না, বিয়ের জন্য তোর কোনো রকম পড়ালেখা থেমে থাকবে না। তুই যত ইচ্ছা তত পড়ালেখা করিস, আমরা কেউ তোকে বাধা দিব না। শুধু খালি আমার বাড়িতে বউ হয়ে আয়, এরপর আর তোকে বউ হতে হবে না, আমার মেয়ে হয়েই থাকবি তুই। কিন্তু আন্টি। আহিরার কথার মাঝে পেছন থেকে মোস্তফা হোসেন বলে ওঠেন, কোনো কিন্তু নয় আহিয়া, এটা তোর বাবারও ইচ্ছে ছিল যে তোর রাহেলা আন্টির ছেলের সাথে তোর বিয়ে দেবে। বলতে পারিস এটা তোর বাবার একটা ইচ্ছা। মোস্তফা হোসেনের কথা শুনে আহিরা তার চাচার দিকে তাকায়। সে কিভাবে বুঝতে পারবে না ইকবাল হোসেন আর ইউসুফ চৌধুরী কলেজ থেকে বন্ধু। ইকবাল হোসেন প্রেম করে বিয়ে করার কারণে তার বাবা ইকবাল হোসেনকে ত্যায্য করে দিয়েছিলেন, যার কারণে বাবার কাছ থেকে কোনো রকম কোনো সম্পত্তি পায়নি। যা করেছেন নিজে থেকে করেছেন। আর মোস্তফা হোসেনও ইকবাল হোসেনের মতো প্রেম করে বিয়ে করেছিলেন, তাই তাকেও ইকবাল হোসেনের মতো ত্যায্য করে দেওয়া হয়েছিল। ইকবাল হোসেনরা 4 ভাই ছিলেন, তার মধ্যে ইকবাল হোসেন ছিলেন মেজো ভাই আর মোস্তফা হোসেন সবার ছোট। কলেজে থাকাকালীন ইউসুফ চৌধুরী আর ইকবাল হোসেন নিজেদের মধ্যে কথা দিয়েছিলেন তারা তাদের ছেলে মেয়ে হলে তাদের একসঙ্গে বিয়ে দিবে। কি এত চিন্তা করছিস মা? ভয় পাচ্ছিস? চিন্তা করিস না, ওনারা অনেক ভালো মানুষ, দেখবি তুই অনেক ভালো থাকবি। রাজি হয়ে যাও। আহিরা কি করবে বুঝতে পারছে না, আর তার বয়সটাই বা কি, সবে মাত্র 18তে পা দিয়েছে, কিছুদিন আগে ইন্টার সেকেন্ড ইয়ারে। এর মধ্যে সে বিয়ে করে নিবে। বর্তমান আজ শুক্রবার, সদ্য উন্মিলিত বিবর্ষণ আজ নিস্তেজ। শীতকাল হওয়ার দরুন হাড় হিম করা ঠান্ডার দাপটে ঠকঠক করে কাঁপছে বিড়াল থেকে শুরু করে মনুষ্য জাতি অবধি। ভোরের আলো ফুটতে চারিপাশ যেন হালকা কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায়। গাছের ডগায় ঘাসের পাতায় জমে থাকা শিশির বিন্দুগুলো সকালে রোদ্দুরে হীরের মতো ঝলমল করে। ঢাকার শীতের সকালও আলাদা মাত্রা পায়। রাস্তায় হালকা কুয়াশা ভেসে বেড়ায়, দূরের বিল্ডিংগুলো ঝাপসা হয়ে দেখা দেয়। সকাল সকাল উঠে পড়েছে আহিরা, পাশেই তার বুকের সাথে লেপ্টে আছে কিয়ারা। ঘুমানোর অভ্যাস একদম তার বাবার মতো। বলতে গেলে কিয়ারা সম্পূর্ণ তার বাবার কার্বন কপি। যদি কিয়ারা ছেলে হতো একদম তার বাবার মতোই হতো।
কিছু কিছু তার মতো অভ্যাসও আছে, কিন্তু বাবার অভ্যাসটা একটু বেশি পেয়েছে কিয়ারা। অবাক করার বিষয় হলো সে বা দিয়া কেউই কিয়ারাকে পাপা শব্দটা তার সামনে বলেনি যখন থেকে কিয়ারা টুকটাক কথা বলতে পারে। পাশের ফ্ল্যাটে একটা দম্পতি থাকে, তাদেরও 4 বছরের একটা বাচ্চা রয়েছে। মাঝে মাঝে বিকেলবেলা এখানে এসে তারা, তখন কিয়ারা সেই বাচ্চার সাথে খেলে। মাঝে মাঝে ছাদে গেলে বাচ্চাটাকে তার বাবার সাথে দেখে। সেই বাচ্চা যখন তার বাবার সাথে খেলতে দেখে তখন কিয়ারা কেমন করে জানি তাকায়। সে বুঝাতে চায় সেও এভাবে তার পাপার কোলে উঠতে চায়। আহিরা বুঝতে পারে না এত ছোট বাচ্চা বাবার আদরেরই বা কি বুঝে। মাঝে মাঝে সেই লোক কিয়ারাকে কোলে নিয়ে আদর করে। সেখান থেকে কিয়ারারও খুব ইচ্ছে করে বাবা নামক মানুষটার কাছে যাওয়ার। সময়ের সাথে সাথে পাপা শব্দটা আয়ত্তে নিয়ে নিয়েছে কিয়ারা। সে বুঝতে পারে পাপা মানে কি। আহিরা নিজেরও অনেক কান্না পায় যখন দেখে বাচ্চাটা তার পাপা করে কেঁদে ওঠে। মাঝরাতে ঘুম থেকে হঠাৎ জেগে উঠলেও পাপা শব্দটা তার মুখে লেগে থাকবেই। আহিরার বুক ফেটে তখন কান্না করতে ইচ্ছা করে। ভাগ্য তার সাথে নিষ্ঠুরতা করে। সেটা সে মেনে নিতে পারলেও নিজের বাচ্চার এমন ভাগ্য মেনে নিতে পারে না। কিয়ারা পাপা তো জানেই না যে তার সন্তান রয়েছে। বাবা হয়েও আজ পর্যন্ত জানে না যে তার সন্তান রয়েছে। জানবেই বা কি করে। নিয়তি এমন এক খেল খেলেছে। আহিরা কিয়ারার কপালে হালকা করে চুমু দিয়ে উঠে পড়ে। আগে থেকে সে বেশ সকাল করেই উঠে। সূর্য ওঠার পর আহিরা বিছানায় গায়ে লিয়ে শুয়ে থাকতে পারে না, কিন্তু কিয়ারার কারণে শুয়ে থাকা পড়ে। আহিরা কোমর অব্দি চুলগুলো খোপা করে নিয়ে রুম থেকে বেরিয়ে দিয়ার রুমে চলে যায়। রুমের ভিতর ঢুকতে টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে রাখা কাগজের উপর দিয়াকে ঘুমিয়ে থাকতে দেখতে পায়। অফিসের কাজ করেছে হয়তো সারা রাত ধরে, তাই ভাবে টেবিলের উপরই ঘুমিয়ে পড়েছে। আহিরা দিয়ার কাছে গিয়ে তাকে ডেকে তুলে। এইভাবে ঘুমালে পরে শরীর ব্যথা করবে মেয়েটার। কয়েকবার ডাকার পর দিয়ার ঘুম হালকা হয়ে আসে। সে পিটপিট করে চোখ খুলে তাকায়। ঘুমের রেশ এখনো চোখে লেগে আছে, তাই ঠিক মতো খুলতে পারল না। তাই চোখ বন্ধ রেখেই বলে, কি হয়েছে ভাই, ডাকছিস কেন? বিছানা গিয়ে শুয়ে পড়ো, নইলে শরীর ব্যথা হবে। দিয়া বাধ্য মেয়ের মতো আহিরার কথা শুনে ঘুমে ঢুলতে ঢুলতে বিছানায় গিয়ে গায়ে এলিয়ে দেয়। আহিরারা এই শহরে এসেছে 4 মাসের মতো হলো। মূলত দিয়ার কাজের জন্য এখানে আসার পর আহিরা আদ্রিয়ান কিয়ান চৌধুরীর মুখোমুখি হতে হবে এমনভাবে আশা করেনি। সে সেদিনের দৃশ্য এখনো ভুলতে পারেনি। রাত হলে সেই দৃশ্যগুলো তাড়া করে বেড়ায় তাকে। সেদিন কি হাসি খুশি দেখাচ্ছিল আদ্রিয়ান কিয়ান চৌধুরীর বউকে। সে চেনে মেয়েটাকে, খুব ভালো করে চেনে রিয়াকে। রিয়া যে আদ্রিয়ান কিয়ান চৌধুরীকে খুব করে চাইতো সেটাও সে জানে। আদ্রিয়ান কিয়ান চৌধুরী কোন মেয়েই বা চাইবে না তার মতো স্বামী, সবাই চায়। আহিরা চোখের কোণে আবারও অশ্রুকণাগুলো জমা হতে শুরু করেছে। এই এক জ্বালা, এই মানুষটাকে নিয়ে ভাবতে গেলেই এমন হয়। খুব জানতে ইচ্ছা হয় কেন তাকে এভাবে দূরে ঠেলে দিল। এই ছিল তার ভালোবাসা? তার উপর কি একটু বিশ্বাস ছিল না? সে তো জানতো আহিরা কেমন, তাহলে কিভাবে মেনে নিল সেই মিথ্যাগুলো? গোসল সেরে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়েছে কিয়ান। গায়ে কিছু জড়ানো নেই, শুধুমাত্র প্যান্ট ছাড়া। চোখ জোড়া বুঝে নিল চট করে ক্রোধে মাথাটা এখন ব্যথিত। হঠাৎ দরজা হতে ঠকঠক শব্দ ভেসে আসছে। কিয়ান বিরক্তির সাথে জবাব দেয়। কে? বাইরে থেকে ভেসে আসে এক মেহেলি কণ্ঠস্বর, যেটা ছিল রিয়ার। আমি কিয়ান, ভেতরে আসবো? রিয়ার কণ্ঠস্বর পেতে আরও একরাশ বিরক্তি এসে ভর করে কিয়ানের উপর। রাগে মুখখানা লাল হয়ে যায়। আজ 2 দিন পর চৌধুরী বাড়িতে এসেছে। বাড়িতে তার কমই থাকা পড়ে। ইচ্ছে করে আসে না কিয়ান বাড়িতে। কিয়ান গম্ভীর রাশভারী কণ্ঠে বলে, পরে এসো, আমি এখন ঘুমাবো, তা আমাকে বিরক্ত করবে না। রিয়ার কিয়ানের জবাব শুনে মুখটা কালো হয়ে যায়। আজ 2 দিন পর কিয়ান বাড়িতে ফিরেছে, তাই ঘুম ফেলে ছুটে এসেছিল দেখার জন্য। কিন্তু কিয়ান প্রতিবারের মতো এইবারও তাকে তাড়িয়ে দিচ্ছে। বিয়ে হওয়ার পরও তারা আজ পর্যন্ত এক রুমে কোনোদিনও থাকেনি। সেই সৌভাগ্য রিয়ার হয়ে ওঠেনি। কিয়ান তাকে স্ত্রী হিসেবে কোনোদিনও মেনেই নেয়নি। যেখানে তার জায়গা কিয়ানের রুমেই হয়নি, সেখানে কিয়ানের মনে জায়গা করবে কিভাবে? রিয়া মন খারাপ করে সেখান থেকে নিজের রুমে চলে যায়। এই কিয়ানকে নিজের করে পাওয়ার জন্য এত কিছু করেছে, যা হয়তো কেউ করেনি। কিন্তু দিন শেষে সে কোথাও একটা জিতে গিয়েও হেরে গিয়েছে আহিরার কাছে। আহিরা নামটা আজও কিয়ানের মন থেকে মুছতে পারেনি সে। কিয়ান যতই মুখে বলুক সে আহিরাকে ঘৃণা করে, কিন্তু সত্য এটাই যে কিয়ানের মনে আহিরা ছাড়া দ্বিতীয় কোনো নারী নেই। আহিরা নামটার মতো সে এই মানুষটাকেও ঘৃণা করে। রিয়ার এত কষ্ট করে কিয়ানকে পেয়েও না পাওয়ার মতো হয়ে গেল। রিয়ার রাগে দুঃখে কান্না করতে ইচ্ছা হয়। 2 বছরেও কিছু করতে পারেনি। একতরফা ভালোবাসা এমন কেন? একতরফা ভালোবাসা এক অদ্ভুত দহন, যা আবার সৌন্দর্য বটে। কেননা অদেখা চোখের অশ্রু, অপ্রকাশিত হৃদয়ের বেদনা, এসবেই জন্ম নেয় সবচেয়ে গভীর ভালোবাসার কাব্য। যেখানে হৃদয়ের গোপন বারান্দায় জমে থাকা অগণিত আকাঙ্ক্ষা প্রতিদিনই আলো খোঁজে, কিন্তু সে আলো পৌঁছায় না কখনো ওই ব্যক্তির চৌকাঠ অবধি। রিয়া এবার সত্যি এইসবে ক্লান্ত হয়ে পড়েছে। কিয়ানকে স্বামী রূপে পেয়েও সে কিয়ানকে সম্পূর্ণরূপে পায়নি। তার ভিতরে বয়ে চলা এই দহনের সমাপ্তি কোথায় সে জানে না। সে শুধু এটাই চায় কিয়ান যাতে তাকে একটু ভালোবাসে। দরকার নেই তার অসীম ভালোবাসার।
কিয়ানের মনে তার জন্য একটু জায়গা হলেই চলবে। রিয়ার নিজের রুমে ঢুকে ক্লান্ত মনে বিছানায় বসে পড়ে। চোখের কোণে অশ্রুকণা এসে হানা দিয়েছে। কিয়ান কেন তাকে মেনে নিচ্ছে না? সে কি এতটাই খারাপ দেখতে যে কিয়ানের মনে তার জন্য একটুও মায়া জন্মায় না? সেই কিয়ান যতক্ষণ বাড়িতে থাকে রিয়ার ততক্ষণ কিয়ানের পিছু পিছু ঘুরঘুর করে, কিন্তু তাও কিয়ান তাকে দেখেও দেখে না। রিয়ার পাশে পড়ে থাকা ফোনখানা তুলে নিয়ে কাউকে ফোন দেয়। বেশ কিছু সময় পর ফোনের অপর প্রান্তের মানুষটা ফোনটা ধরতে রিয়ার কান্নারত কণ্ঠে বলে, মম, আমি এসব নিতে পারছি না। কিয়ান আমাকে কোনো দিন মেনে নিবে না হয়তো। জানো, একটু আগেও আমি ওর কাছে গিয়েছিলাম, কিন্তু ও আমাকে ওর দরজা থেকে ফিরিয়ে দিয়েছে। মম, আমি আর পারছি না। কিয়ান আমাকে কেন ভালোবাসে না? আমি কি ওই আহিরার মতো সুন্দর না? মেয়ের কান্না শুনে ফোনের অপর পাশে থাকা রিয়ার মা ইসরাত শিকদার চিন্তিত হন। মেয়েটা তাকে যখনই ফোন করে তখনই শুধু একটা জিনিসই শুনতে পায়, কিয়ান কেন তাকে ভালোবাসে না। সে কিভাবে নিজের মেয়েকে সান্ত্বনা দিবে তার জানা নেই। মা হয়ে মেয়ের এমন অবস্থা সহ্য করতে পারেন না তিনি। ইসরাত শিকদার নরম গলায় রিয়ার উদ্দেশ্যে বলে, শান্ত হও। তোমাকে আমি বারণ করেছিলাম এমনটা করো না, কিন্তু তুমি তো আমার কথা বুঝলে না। কি হলো কিয়ানকে বিয়ে করে? ওর ভালোবাসা কি তুমি পেলে? শোনো, ভালোবাসা এত সস্তা নয় যে যাত্রার সাথে যখন তখন হয়ে যাবে। আর তুমি খুব ভালো করে জানতে কিয়ান আহিয়াকে কতটা ভালোবাসে। তারপরও তোমার মন থেকে কিয়ান নামটা মুছতে পারোনি। এত কিছু করে লাভ কি হলো? সেই আগের মতোই তো রয়েছো। নো মম, পার্থক্য আছে। আগে আমি কিয়ানের কিছুই হতাম না, কিন্তু এখন সবাই জানে আমি আদ্রিয়ান কিয়ান চৌধুরীর স্ত্রী। আর আমি অপেক্ষা করব কিয়ান যতটা সময় নিবে নি, কিন্তু তার শেষ ঠিকানা আমি হব। এত বছর যেহেতু অপেক্ষা করতে পেরেছি, তাহলে আর কয়েকটা বছর করতে সমস্যা কোথায়? মেয়ের কথা শুনে ইসরাত শিকদার কি বলবেন বুঝতে পারলেন না। কিয়ানের প্রতি রিয়ার এই পাগলামি শেষ কোথায় সে নিজেও জানে না। রিয়াকে কিছু বলেও লাভ হবে না সেটাও সে জানে, কিন্তু নিজের মেয়ের প্রতি ভীষণ মায়া হয়। একটা মানুষকে ভালোবেসে রিয়া যা যা করেছে তা হয়তো কোনো মা বাবাই কল্পনা করতে পারবে না তার সন্তানদের কাছ থেকে, কিন্তু মেয়ের সুখের জন্য সবকিছু মেনে নিয়েছে তারা। কিয়ানের জন্য রিয়ার পাগলামি 1-2 বছরের নয়, 10 বছর ধরে মেয়েটা কিয়ানকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু তার এই ভালোবাসা সম্পূর্ণ একতরফা। আর একতরফা ভালোবাসায় সবসময় অপূর্ণতায় থাকে, যেটা রিয়া জেনেও রিয়ার এসব পাগলামি কমেনি, বরং দিনের পর দিন বেড়েই চলেছে। রিয়া তার মায়ের সাথে কথা শেষ করে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। তার কিছুই ভালো লাগছে না। 2 দিন পর কিয়ানকে দেখছে, আর কিয়ান তাকে একটু চোখের দেখাও দেখতে দিল না। ভাবতেই রিয়ার আবারও কান্না চলে আসে, কিন্তু সে হার মানবে না কোনো মতে। সেভাবে কিয়ানকে নিজের স্বামী রূপে পেয়েছে, ঠিক সেভাবে ভালোবাসাটাও আদায় করে নিবে। এতে যদি সারা জীবন লাগে তাহলে লাগুক, তাও সে কিয়ানকে কোনোদিনও ছাড়বে না। সূর্য তখন মধ্য গগনে প্রখর দীপ্তি ছড়িয়ে দিয়েছে। আকাশ জুড়ে যেন অগ্নিদীপ্ত এক আভা ছড়িয়ে রয়েছে। আলো এতটাই তীক্ষ্ণ যে চোখ মেলাও দায় হয়ে উঠেছে। শীতকাল হলেও দুপুরের সময় সূর্যটা এমনভাবে তার অগ্নিদীপ্ত ছড়িয়ে দেয়, মনে হয় এই গরমে ঝলসে যাবে সব। কারো কাছে অগ্নিদীপ্ত শরীরের এক স্নিগ্ধ উষ্ণতা ছড়িয়ে দেয়, আবার কারো গোটা শরীর ঘামে লেপ্টে দেয়। আহিরা সবে মাত্র সব কাজ মিটিয়ে গোসল করে বের হলো। শুক্রবার হয় বেশ কিছু জামা কাপড় ধুয়ে বারান্দায় মেলে দিয়ে এসেছে, আর দিয়া কিয়ারাকে জামা পরিয়ে দিয়ে তার সাথে খেলছে। এই দুটা যখন একসাথে থাকে মনে হয় তো দুটোই বাচ্চা। দিয়া এত বড় হয়েও বাচ্চা মুকামার নাম নেই। সে নিজেও কিয়ারার সাথে খেলতে খেলতে বাচ্চা হয়ে যায়। আহিরা তার ভেজা লম্বা কেশগুলো বড় একটা টাওয়েল দিয়ে পেঁচিয়ে নিয়ে দিয়ার দিকে তাকিয়ে বলে, কিয়ারাকে নিয়ে খেতে আয়, আর খেলতে হবে না, পরে খেলিস। আহিরার কথা শুনে দিয়া হেসে কিয়ারাকে কোলে তুলে ড্রয়িং রুমে চলে আসে। তাদের ফ্ল্যাটটা বেশ বড়ই, 2 বেডরুম আর 2 বেডরুমে বারান্দা, বড় রান্নাঘর, লিভিং রুমে দারুণ স্পেস। তাই তাদের দুজনের কোনো সমস্যা হয় না তেমন। দুজন মিলে মিশেই ভাড়া দেয়। সব মিলিয়ে 30,000-এর মতো খরচ পড়ে। দিয়ার প্রতি মাসে 50,000 টাকা বেতন পায়, তাই তাদের খরচ নিয়ে তেমন সমস্যা হয় না। আহিরা এখানকার বাসার কাছে একটা প্রাথমিক বিদ্যালয়ে টিচার হিসেবে কাজ করে মাসে 30,000 বেতন পায়, যার কারণে তাদের দুজনের টাকা দিয়ে বেশ ভালোভাবে সংসার চলে যায়। দুজন মিলেমিশেই তাদের এই ছোট্ট সংসারটা সামলায়। খাবার খাওয়ার মাঝে হঠাৎ দিয়া বলে ওঠে, জানিস আহিরা, আমাদের যে বস আছে না, তোকে যাদের বিবাহ বার্ষিকীতে নিয়ে গিয়েছিলাম তাদের মাঝে কিছু একটা ঘাবলা আছে বুঝলি। আসার আগে দেখেছিলাম আদ্রিয়ান স্যার কিভাবে তার ওয়াইফকে দূরে সরিয়ে দিচ্ছিল। ওনার ওয়াইফ বারবার তার হাত ধরতে চাইছিল, কিন্তু স্যার কেমন জানি রেগে যাচ্ছিল। দিয়ার মুখে কিয়ানের কথা শুনে আহিরা হাত দুটো থেমে যায় আপনা আপনি। সে কিয়ারাকে খাওয়াচ্ছিল। দিয়ার কথা শুনে না চাইতে বুকটা কেমন করে উঠল। সে কি করে দিয়াকে বোঝাবে তার কষ্ট হচ্ছে।
বারবার রিয়াকে কিয়ানের ওয়াইফ বলাতে কিন্তু মুখ ফুটে বলতে পারছে না মেয়েটাকে, যে সে যেন থেমে যায়। তার প্রচণ্ড কষ্ট হচ্ছে তার ছোট্ট হৃৎপিণ্ডটায়। আহিরা নিজেকে কোনো রকমে সামলে কোনো রকম হেসে বলে, বাদ দে তো, তোর স্যার কি করবে না করবে ওটা তোকে ভাবতে হবে না, ওটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। দিয়া খেতে খেতে উত্তর দেয়, তাও ঠিক, কিন্তু ওনার যে ওয়াইফ আছে না, ওটাকে দেখলে আমার রাগ বাহির হয়। এমন ভাব নেয় যেন সে কি নাকি। হয়েছে, চুপ কর। রাগ লাগলে তার ব্যাপারে কথা বলার দরকার নেই, চুপচাপ খা। বলে আহিরা লুকিয়ে নিজের চোখের কোণে আসা অশ্রুকণাগুলো মুছে নেয়। দিয়ার সামনে কোনোভাবে কাঁদা যাবে না, না হলে মেয়েটা তাকে হাজারটা প্রশ্ন করবে। এরপর তার পেট থেকে এক এক করে সব কথা বের করবে। আহিরা নিজেও জানতো না কিয়ানের দ্বিতীয় বিয়ের কথা। সেই রাতে সেখানে যাওয়ার আগের দিন রাতে দিয়া তাকে তার স্যারের দ্বিতীয় বিয়ের কথা বলেছিল, কিন্তু নামটা না বলার কারণে আহিরা বুঝতেও পারেনি এটা তারই স্বামী। হঠাৎ দিয়া আহিরার দিকে তাকিয়ে বলে, আহিরা, সেদিন তুই পার্টি থেকে আমাকে এইভাবে না বলে কেন এসেছিলি? ওখানে কি তোর সাথে কিছু হয়েছিল? কাজের চাপে তোকে এই ব্যাপারে আর কিছু জিজ্ঞাসা করতেই ভুলে গিয়েছিলাম। এবার বল, কেন এসেছিলি? দিয়ার কথা শুনেই আহিরা কি বলবে ভাবনায় পড়ে যায়। মেয়েটা এত খুঁতখুঁতে কেন? আহিরা গলা খাকড়িয়ে কোনো রকমে বলে, খাওয়ার সময় কি শুরু করেছিস তুই? বলেছিলাম তো এমনি চলে এসেছি, ভালো লাগছিল না। আর কিয়ারাও কান্না করছিল এত লোকজন দেখে, তাই আর না পেরে তোকে রেখে চলে এসেছিলাম। সত্যি তো? কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুই আমার থেকে কিছু লুকাচ্ছিস। সন্দেহ সহকারে বলে দিয়া। এদিকে দিয়ার কথায় আহিরা শুকনো ঢোক গেলে কোনো রকমে বলে, আজকাল তুই একটু বেশিই ভাবছিস, চুপচাপ খা তো, তোর থেকে আবার কি লুকাবো আজব। আহিরার কথা শেষ হতে কোলে বসে থাকা কিয়ারার হাসি মুখে আধো আধো গলায় আহিরার দিকে তাকিয়ে বলে, মাম্মা, পাপা যাবো, পাপা। কিয়ারার কথা শুনে দিয়া কিয়ারার দিকে তাকিয়ে বলে, এই যে আর এক পাপা কি পারি, শুরু হয়ে গেল পাপা। এই বুড়ি, মামা করবি বুঝলি? দিয়ার কথা শুনে কিয়ারা মুখটা হালকা বেঁকিয়ে বলে, না না, পাপা 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 যাবো। দিয়াও জানে কিয়ারাকে যতই না করুক না কেন কিয়ারা পাপা পাপা করেই যাবে যতক্ষণ না পর্যন্ত তার মন ভরছে। এই এক কাজ সে প্রতিদিন নিয়ম করে করবে, ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমে যাওয়ার আগ পর্যন্ত। আহিরা দুজনকে থামানোর জন্য দুজনকেই তাড়া দিয়ে বলে, এই তোরা দুজন চুপ কর, খাবার শেষ কর দুজনেই। বলেই আহিরা চুপচাপ কিয়ারাকে খাওয়াতে থাকে আর কিয়ারাও বাধ্যমের মতো খেতে থাকে। অস্তগামী সূর্যের অগ্নিমাখা দীপ্তি রক্তিম আলোকবিন্দু হয়ে দিগন্ত জুড়ে ছড়িয়ে আছে। শীতের দিনের বিকেল অবহেলায় আকাশ ধূসর নীল রঙের মৃদু ছায়ায় আচ্ছন্ন হয়ে আছে। বিকেলের নরম আলো ঘরে প্রবেশ করে প্রতিটি আসবাবপত্র, জানালার শীতল রেশ, এমনকি মেঝেও ধূলিকণায় নিজস্ব দীপ্তিতে ঝলমল করে উঠছে। কিছুক্ষণ আগেই ঘুম থেকে সজাগ হয়েছে কিয়ান, হাতে তার ধোয়া ওঠা কফির মগ। দেহের অঙ্গ প্রত্যঙ্গের কোনো রূপ নড়চড় নেই তার। একচিত্তে দাঁড়িয়ে সে দৃষ্টি তার বিশাল বড় বারান্দা থেকে নিচে সৌন্দর্যে ঘেরা বাগানের উপর আবদ্ধ হলেও মস্তিষ্কে প্রবল আকারে ঘুরছে অজস্র চিন্তায় সে এতটাই মগ্ন যে তার হাতে থাকা কফির মগ থেকে উষ্ণ ধোঁয়া উঠতে উঠতে মগে থাকা গরম কফিখানা ঠান্ডা তরলে পরিণত হয়েছে ইতিমধ্যে। কিন্তু এতে হুঁশ জ্ঞান নেই তার, গায়ে এখনো কিছু জড়ানো নেই তার। এখন পর্যন্ত রুমের বাহিরে পা রাখেনি সে, ইচ্ছে করে রাখেনি সে। কিন্তু এই মুহূর্তে রাহেলা বেগমের রুমে যাওয়ার দরকার। তাই হাতে থাকা কফির মগটা পাশের টেবিলের উপর রেখে গায়ে টি শার্ট জুড়ে রাহেলা চৌধুরী রুমের দিকে পা বাড়ায়। সিঁড়ি বেয়ে নিচে নামতে লিভিং রুমে বসে থাকতে দেখতে পায় কিয়ান সোজা গিয়ে তার মায়ের সামনে বসের পর শান্ত ও গম্ভীর ভঙ্গিতে বলে, ঠিকমতো মেডিসিন নিচ্ছ না কেন? তোমাকে কি বলেছি ঠিকমতো মেডিসিন নেবে? কিয়ানের কথা শুনে রাহেলা চৌধুরী ছেলের দিকে তাকান। ছেলেটা তার আগের থেকেও দ্বিগুণ চুপচাপ হয়ে গেছে। ঠিক মতো না বাড়িতে আসার না খাওয়া দাওয়া করে তিনি ছেলের দিকে তাকিয়ে শান্ত ভঙ্গিতে বলেন, তুই কি তোর জীবনটা এভাবেই শেষ করবি? জীবনটাকে দ্বিতীয়বার সুযোগ দে, এইভাবে জীবন পার করা যায় না। রাহেলা চৌধুরীর কথা শুনে কিয়ান শান্ত গম্ভীর ভঙ্গিতে তার মায়ের দিকে তাকিয়ে রয়। শুধু তার উপর এইসব কথার কোনো প্রভাব পড়ে না। সেটা জানার পরও তার মা তাকে বারবার একই কথা বলে। কিয়ানকে কিছু বলতে না দেখে রাহেলা চৌধুরী আবারও কিয়ানের দিকে তাকিয়ে শান্ত গলায় জিজ্ঞাসা করে, আজও আহিরাকে ভালোবাসিস তাই না? কিন্তু যে মানুষটা এই পৃথিবীতেই নেই, তার অস্তিত্ব আঁকড়ে ধরে নিজের বর্তমান জীবনকে ধ্বংস করার কোনো মানেই হয় না। আর ও যা করেছে সেটা মনে রেখেও লাভ নেই, কারণ যা হওয়ার হয়ে গেছে। তাই অতীত নিয়ে পড়ে থাকলে কোনো কিছুই পরিবর্তন হবে না।
রাহেলা বেগমের কথা কিয়ানের সারা মুখশ্রী লাল বর্ণ ধারণ করে। তার মায়ের জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো এমনটা বলার সাহস করতো না, দ্বিতীয়বার থাবড়ে বন্ধ করে দিত। কিন্তু রাহেলা চৌধুরী হওয়ায় কিয়ান নিজের রাগটা নিয়ন্ত্রণ করে চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করতে থাকে। বেশ কিছু সময় পর কিয়ান চোখ খুলতেই তার চোখ দুটো রক্তের মতো রক্তিম হয়ে আছে, কপালের রগগুলো ফুলে উঠেছে। কিয়ান তার মায়ের দিকে না তাকিয়ে গম্ভীর কণ্ঠস্বরে বলে, মা, বারবার এই নাম আমার সামনে নেবে না। কাউকে ভালোবাসি না আমি, তো এসব বলা বন্ধ করো। তুমি যা বলেছ সেটা মেনে নিয়েছে, কিন্তু দয়া করে আমার থেকে এমন কিছু আশা করো না যে আমি পূর্ণ করতে পারবো না। নিজের ছেলের কথা শুনে হেসে ওঠে রাহেলা চৌধুরী। বোকা ছেলে সবার চোখে ফাঁকি দিতে পারে বলে তার চোখেও একইভাবে ফাঁকি দিতে পারবে বলে মনে করে কিয়ান। কিন্তু কিয়ান ভুল, কারণ সে কিয়ানের মা আর মায়ের থেকে ভালো কেউই বা জানে তার সন্তানকে। তিনি মৃদু হেসে ছেলের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, তাহলে ওকে যখন ভালোবাসিস না, তাহলে রিয়াকে মেনে নে। বিয়ে করা বউ হয় তোর, ওর অধিকার আছে সম্পূর্ণ তোর উপর। আর তোরও কিছু দায়িত্ব আছে যেগুলো স্বামী হিসেবে তোর পালন করার কথা, কিন্তু তুই সেটা করিস না। একজনের জন্য অন্যজনকে কেন কষ্ট দিচ্ছিস? যখন তুই বলছিস তুই আহিরাকে ভালোই বাসিস না, সব থেকে বড় কথা, আহিরা আমাদের জীবন থেকে চিরজীবনের জন্য চলে গেছে না ফেরার দেশে। তাহলে কিসের তাড়নায় তুই রিয়াকে মেনে নিচ্ছিস না? এবার কিয়ান বসে থাকতে পারল না। সে রাগে বসা থেকে উঠে দাঁড়ালো। সামনে টি টেবিলের উপর রাখা কাচের শোপিসটা হাত দিয়ে নিচে ফেলে দিতেই সজোরে শব্দ হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। রাহেলা যদি জানতো কিয়ানের এমন প্রতিক্রিয়ায় হবে, চোখ বুজে দীর্ঘশ্বাস ফেললেন। এসব আর নতুন কি? যখনই তাকে এই ব্যাপারে প্রশ্ন করা হয় তখনই এই প্রতিক্রিয়ায় দেখতে পান। কিয়ান নিজের রাগকে নিয়ন্ত্রণ করে তার মায়ের দিকে না তাকিয়ে বলে, মা, ভুলে যাও না, বিয়েটা কিন্তু আমার মতের বিরুদ্ধে হয়েছে। আর কিভাবে হয়েছে সেটাও তুমি খুব ভালো করেই জানো। আর রিয়াকে আমি বলেই দিয়েছিলাম আমার কাছ থেকে স্বামীর কোনো কিছু আশা করে লাভ নেই, শুধু নাম মাত্রে এই সম্পর্কটা। বারবার আমাকে ওই নামটা বলবে না। ইউ নো দ্যাট আই হেট হার। কিয়ান, তুই কেন এটা বুঝিস না? এইভাবে জীবন কাটালে তোর জীবন নষ্ট ছাড়া কিছুই হবে না। নিজেকে এইভাবে কেন ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিস? মা হয়ে তোর এমন ছন্ন ছাড়া জীবন দেখতে পারছি না, কষ্ট হয় আমার। আর রিয়াও তো তোকে ভালোবাসে, তাহলে তুই কেন চেষ্টা করিস না ওকে মেনে নেওয়ার? ওর দিকে ভালো করে তাকাস আদৌ। যদি মেয়েটার দিকে তাকাস তাহলেই বুঝবি মেয়েটা তোর জন্য অপেক্ষায় আছে। তুই কবে ওকে মেনে নিবি? মা, দয়া করো, আমি সত্যিই চাচ্ছি না তোমার সাথে রুট ব্যবহার করতে, তাই আমাকে এসব বিষয়ে কোনো কিছু বলবে না। তোমাদের বলেছিলাম এই বিয়েটা হলে যে আমি রিয়াকে মেনে নেব, আর রিয়াও জানে। তারপর এসব করার মানে কি? বিশ্বাস করো, আমার সহ্যের বাইরে সবকিছু চলে গেলে আমি রিয়াকে ডিভোর্স দিতে দুবারও ভাববো না। বলেই কিয়ান সেখান থেকে সোজা সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে চলে যায়। কিয়ান যাওয়ার কিছু সময় পরেই উপর থেকে একের পর এক জিনিস ভাঙার শব্দ আসতে থাকে। আর এই শব্দের উৎস যে কিয়ান সেটাও রাহেলা চৌধুরী খুব ভালো করে জানেন। তার উপর রাগ দেখাতে পারে না বলেই সব রাগ রুমে থাকা প্রতিটা জিনিস দিয়ে মিটাচ্ছে। এদিকে এতক্ষণের কিয়ানের বলা প্রতিটা কথা শুনেছে কিচেন থেকে। সে রাহেলা চৌধুরীর জন্য চা বানাতে গিয়েছিল। যখন চা বানিয়ে নিয়ে আসছিল তখনই রাহেলা চৌধুরী আর কিয়ানের মধ্যকার সকল কথাবার্তায় সে শুনেছে। কিয়ানের শেষের কথাগুলো শুনে রিয়া ভয় পেয়ে যায়। সত্যি যদি কিয়ান তাকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে তার কি হবে? কারণ কিয়ান যা একবার বলে তা করেও ছাড়ে না। রিয়া এটা কোনোভাবেই হতে দিতে পারে না। এত কষ্টের ফল কি করে হাতছাড়া করবে সে? আবারও আহিরার উপর একরাশ ঘৃণা কাজ করলো। মেয়েটা মরেও তাকে শান্তি দিল না। জীবন থেকে তো চিরতরের জন্য চলে গেছে না ফেরার দেশে, কিন্তু তাও এই কিয়ানের মন মস্তিষ্ক থেকে বের করে দিতে পারেনি সে, যার কারণে এত কষ্ট সহ্য করতে হচ্ছে তার। ইচ্ছে করছে আরও একবার যদি সুযোগ পেত তাহলে নিজ হাতে আহিরাকে খুন করতো সে, তার এত সুন্দর সংসারে আগুন লাগানোর জন্য, কিন্তু তা সম্ভব নয়। মৃত মানুষ কিভাবে ফিরে আসতে পারে? রিয়ার চায়ের দিকে তাকাতেই দেখতে পায় সেটা ঠান্ডা পানিতে পরিণত হয়েছে। আবারও নিয়ে গিয়ে সেটা গরম হতে দেয়। অতীত সেদিন আহিরা তার চাচার কথা শুনে সেই বিয়েতে রাজি হয়েছিল। আর সেই দিনে রাহেলা চৌধুরী আর ইউসুফ চৌধুরী আহিরাকে আংটি পরিয়ে এসেছেন। এরপর থেকে তার ওই বাড়িতে থাকা আরও মুশকিল হয়ে পড়েছিল। চাচি আর অনন্যতাকে যে এক মুহূর্ত আহিরাকে সহ্য করতে পারছিল না। রুমা খাতুন যেভাবে পারেন সেইভাবে আহিয়ার উপর অত্যাচার করতে শুরু করলো। আগে যা করতো না
আগে যে করতো না এমনটা নয়, কিন্তু তার বিয়ে ঠিক হওয়ার পর থেকে সেটা যেন আগের থেকে কয়েক গুণ বেড়ে গেল। তে অনন্যত আছেই, যার কারণে আহিরা তার নতুন জীবন কেমন হবে সেটা ভাবার কথাও ভুলে বসেছে। তার স্বামী কেমন দেখতে, কি করে আহিরা কিছুই জানে না, শুধু এটাই জানে রাহেল আন্টি ছেলের সাথে তার বিয়ে ঠিক হয়েছে। বিকেল মানে দিনের এক স্নিগ্ধ অধ্যায়। সূর্য এখন পশ্চিম দিগন্তে স্বর্ণছটা ঢাল বিস্তার করেছে। গোধূলির আভায় আকাশ যেন রঙের চাদরে মোড়ানো, কোথাও রক্তিম আভা, কোথাও অগ্নি কমল রঙের আভা ছড়িয়ে দিয়েছে চারিদিকে। পাখিরা তখন গৃহপথে ফেরার জন্য ডানা মেলে উড়ে যাচ্ছে আপন নীড়ে। ব্যস্ত শহরের ব্যস্ত মানুষজনেরা নিজেদের কাজে মগ্ন, তাই এই কারোরই তেমন নজর কাটছে না এই সৌন্দর্যে ভরা বিকালটা। চারিপাশে মানুষের পদচারণায় তৈরি হচ্ছে অবিরাম শব্দের ঢেউ। আহিরা তার চাচার সাথে শপিং মলে এসেছে তার কিছু কেনাকাটার জন্য। কয়েকদিন পর বিয়ে হবে, তাই মোস্তফা হোসেন আহিরাকে এক প্রকার যুদ্ধ করে নিয়ে এসেছে। আহিরাকে কিনে দেওয়া নিয়ে রুমা খাতুনের সাথে ঝগড়াও হয়েছে, সে কিছুতে আহিরাকে কিছু কিনে দিতে দিবে না। আহিরা নিজেও চাচ্ছিল না আর এইসব কেনাকাটা করতে, কারণ তার বিয়ে ঠিক হওয়ার পর থেকে একের পর এক অশান্তি লেগেই রয়েছে তার বিয়েটাকে ঘিরে। আহিরার ইচ্ছে করছে বিয়েটা ভেঙে দিয়ে অনন্যর সাথে রাহেলা চৌধুরীর ছেলের বিয়েটা ঠিক করতে, তাহলে যদি এসব অশান্তি কমে। কিন্তু যখনই বাবার কথা মনে আসে তখন আহিরা কিছুই করতে পারে না। কিন্তু সে এটাও চায় না তার জন্য চাচা চাচির মধ্যে রোজ রোজ ঝগড়া হোক। অনন্য আর তার চাচি তাকে দেখতে পারে না, তার উপর এত বড় ঘর থেকে আহিরার জন্য প্রস্তাব। সব মিলিয়ে মা মেয়ে কেউ মেনে নিতে পারছে না। বাবা মা হারানো মেয়ের ভাগ্যে এত ভালো হতে পারে সেটা তারা কোনোভাবে মেনে নিতে পারছে না। আহিরা বুঝতে পারে না সে কি করলে তার চাচি তার সাথে ভালো ব্যবহার করবে। আহিরা গায়ে জড়ানো গাঢ় লাল রঙের চুড়িদার জামা পরা, কোমর ছাড়িয়ে যাওয়া ঘন বাদামি রঙের চুলগুলো খোপা করা, তার মাঝে ঝুলন্ত কাঠি দিয়ে বাঁধা, আর সেই কাঠির মাঝে অনেকগুলো ছোট ছোট ঝুমকো আছে। আহিরার চোখ দুটো তার চুলের মতো একটু আলাদা ধূসর রঙের চোখ, তার উপর লম্বা ঘন পাপড়ি বিশিষ্ট চোখ জোড়া আরো সৌন্দর্য বাড়িয়ে দেয়। গায়ের রংটাও বেশ মন মাতানো কাঁচা হলদেটে, যা খুব কম মানুষের থাকে এই রংটা, যার কারণে যখন রোদের মধ্যে হাঁটে তখন দেখতে আরো সুন্দর লাগে। আহিরা দেখতে যেমন সুন্দর, মনটাও তেমনই খুব সহজে সবার সাথে মিশে যায়। মেয়েটা খুবই চঞ্চল, দুদণ্ড চুপ করে বসে থাকতে পারে না একদমই। আহিরা একটু আগে দু হাতের জন্য দুজোড়া লাল চুড়ি কিনেছে ফুটপাত থেকে। চুড়ি আহিরার সব থেকে পছন্দের, তাই যখনই কোথাও চুড়ি দেখে তখন সেটা না কিনে থাকতে পারে না সে। একটু আগের কেনা চুড়িগুলো আহিরা দু হাতে পরে নিয়েছে। বাড়িতে গিয়ে যে চুড়িগুলো পরবে সেটা ধৈর্য তার নাই, তাই রাস্তায় পরে নিয়েছে আর বারবার চুড়িগুলো দেখছে। মোস্তফা হোসেনের পিছনে পিছনে হাঁটছে, তার হাতে কিছু ব্যাগ রয়েছে আর বাকিগুলো মোস্তফা হোসেনের হাতে। আহিরা চুড়ি দেখতে দেখতে তার আশেপাশে কোনো কিছুর প্রতি খেয়াল নেই। তার থেকে কিছুটা দূরে একটা গাড়ি অতি দ্রুতভাবে এগিয়ে আসছে, কিন্তু আহিরার মন চুড়ির দিকে। আহিরা পট করে সামনে তাকাতেই দেখতে পায় গাড়িটা তার অতি নিকটেই এসে পড়েছে। আহিরা কি করবে বুঝতে না পেরে জোরে চিৎকার দিয়ে ছিটকে সরে যায়, যার কারণে সে ধপাস করে উপর হয়ে পড়ে যায় পিচ ঢালা রাস্তার উপর, ঠিক যেমন ছোটবেলায় বাচ্চারা দৌড়াদৌড়ি খেলতে গিয়ে উপর হয়ে পড়ে। গাড়িটা সময় মতো থেমে গেলেও আহিরার পায়ের সাথে হালকা বেঁধে যায় সামনের চাকা। একটুর জন্য পুরোপুরি চাকাটা তার উপর দিয়ে যায়নি, কিন্তু যতটুকু বাড়ি খেয়েছে তাতে আহিরা ব্যথায় কুঁকড়ে উঠল। ব্যথায় চোখ মুখ কুচকে নিল, মনে হলো এই বুঝি আজকেই তার শেষ দিন এই সুন্দর ধরনীতে। পিচ ঢালা রাস্তায় এইভাবে মুখ থুবড়ে পড়ার ফলে হাতে থাকা কাচের চুড়িগুলো মুহূর্তের মধ্যে ভেঙে আহিরার হাতে ঢুকে গিয়ে রক্ত পড়া শুরু করে দিয়েছে। এদিকে রাস্তার সবাই আহিরার দিকে তাকিয়ে আছে, আশেপাশে মানুষ জমা হয়েছে। মোস্তফা হোসেন কি হয়েছে সেটা দেখার জন্য পিছনে ফিরে তাকাতে আহিরার এমন অবস্থা দেখে ছুটে যান তিনি আহিরার কাছে। ব্যথায় আঁখি পল্লব পানিতে ভরে উঠেছে, আহিরা টোকা দিলেই টপ টপ পানি ঝরবে। মোস্তফা হোসেন তাড়াতাড়ি করে আহিরাকে ওঠার জন্য সাহায্য করতে থাকে, কিন্তু আহিরা উঠতে পারে না, কারণ হাতের তালুতেও আঘাত পেয়ে সেখানটায় বেশ জায়গা ছিলে গিয়ে রক্ত বেরোচ্ছে। ঠিক আছিস তো মা? কিভাবে হলো ওইসব? তুই দেখে চলতে পারিস না? চাচার কাছ থেকে আদর ভরা বকুনি খেয়ে আটকে থাকা অশ্রুকণাগুলো বৃষ্টির পানির মতো টপটপ করে পড়তে শুরু করেছে। মেয়েটা ফুপিয়ে কেঁদে ওঠে এবার। এদিকে গাড়ি থেকে বেশ লম্বা চড়া একজন বেরিয়ে আসে, গায়ের পোশাক দেখে বোঝা যাচ্ছে বেশ বড় লোক মানুষ। ধীর পায়ে আহিরাদের কাছে এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে পড়ল, হেই, আর ইউ ওকে? আহিরা টইটুম্বুর চোখে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে তাকালো। কান্না করার ফলে মেয়েটার নাক টমেটোর মতো লাল হয়ে গেছে। আহিরা সামনে দাঁড়িয়ে থাকা কিয়ানের কথার কোনো উত্তর দিল না। একরাশ রাগ এসে ভর করেছে, এই লোকের জন্য মরতে মরতে বেঁচে গেছে সে। এই লোকটার জন্যই তার শখের চুড়িগুলো এইভাবে ভেঙে গেছে।
কিয়ানের চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। ইম্পর্টেন্ট কিছু কাজ থাকা এদিকে এসেছিল। এমন ব্যাককেল মেয়ের জন্য অ্যাক্সিডেন্ট করতে করতে করেনি। রাগ এবং অহমিকা সত্ত্বেও সে মেয়েটিকে যেচে প্রশ্ন করলো, কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না। কনুই থেকে হাতের কবজি পর্যন্ত হাতের রগগুলো ফুলে ফেপে উঠেছে রাগের প্রভাবে, কিন্তু এই মুহূর্তে সে রাখতে চাচ্ছে না, তাই নিজের রাগটাকে শান্ত করার চেষ্টা করে। এদিকে এতক্ষণ পরও আহিরার থেকে কোনো উত্তর না পেয়ে কিয়ানের মনের মধ্যে এক অদম্য ক্ষোভ জেগে উঠল। যেন এই মুহূর্তে সে মেয়েটার মুখে একটা থাপ্পড় দিতে পারলে শান্তি পেত। রাস্তায় হাঁটার সময় মন অন্যদিকে থাকলে এমনটাই হয়। এদিকে মোস্তফা হোসেনের সাহায্যে আহিরা কোনো মতে উঠে দাঁড়ায়। পায়েও বেশ খানিকটা ব্যথা পেয়েছে। মোস্তফা হোসেন কিয়ানের দিকে তাকিয়ে বলে, বা ধন্যবাদ। যদি সঠিক সময়ে গাড়িটা না থামাতে তাহলে বড় কিছু হয়ে যেতে পারতো। নিজের চাচার এমন কথা শুনে আহিরা নিজের ব্যথা ভুলিয়ে চাচার উদ্দেশ্যে বলে ওঠে, ওনাকে ধন্যবাদ কেন দিচ্ছ তুমি? ওনার জন্যই তো আমি ব্যথা পেয়েছি। আমার কোমরটা পুরো শেষ করে দিয়েছে এই লোক, আর তুমি ওনাকে ধন্যবাদ দিচ্ছ? দেখো আমার চুড়িগুলোও সব ভেঙে গেছে। বলেই আবারও কান্না করতে থাকে। তার মধ্যে আবার হাত পা কোমরে ব্যথা পেয়েছে ভালোই, তাই আপাতত শরীরের ব্যথায় জর্জরিত হয়ে রইল। আহিরার কথা শুনে কিয়ান শক্ত চোখে একবার আহিরার দিকে তাকায়। ইচ্ছে করছে মেয়েকে থাপড়িয়ে গাল লাল করে দিতে। রাস্তার মধ্যে চোখ কপালে ঘুরবে, আবার পায়ে পা দিয়ে ঝগড়াও করবে। এদিকে মোস্তফা হোসেন আহিরার কথা শুনে আহিরার দিকে চোখ গরম করে তাকিয়ে বলে, চুপ কর তুই, সবসময় বাচ্চামো করিস কেন? রাস্তায় তো দেখে শুনে হাঁটবি। এখন যদি বড় কিছু হয়ে যেত তাহলে কি করতি? মোস্তফা হোসেনের কথা শুনে আহিরা আর কিছু বলে না। সামনে দাঁড়িয়ে থাকা গম্ভীর ছেলেটাকে পা থেকে মাথা পর্যন্ত দেখলো। পা থেকে গলা পর্যন্ত তো একদম ঠিক আছে। গায়ে কালো স্যুট পরা, ভিতরে সাদা রঙের শার্ট, গায়ের রং উজ্জ্বল ফর্সা, কালো কিচকিচ চাপদারি, খায়ভাবে গাম্ভীর্যের ছাপ। তবে আহিরা ঠিক মতো কিয়ানকে দেখতেই তার ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে গেল। যে কেউ দেখলে চোখ ফিরাতে পারবে না। দেখতেও সুন্দর আর ভদ্রই লাগছে, কিন্তু এমন কেন এই ছেলে? এদিকে কিয়ান লেট হয়ে যাচ্ছে, এখান থেকে আরো এক জায়গায় যেতে হবে। ড্রাইভারের কিছু সমস্যার কারণে আজকে কিয়ানই ড্রাইভ করছে, আর তার উপর এই ঝামেলায় পড়তে হয়েছে। কিয়ান গাম্ভীর্যের সঙ্গে বলে ওঠে, আঙ্কেল যদি কোনো টাকা লাগে বলুন, আমি দিয়ে দিচ্ছি, আমার লেট হয়ে যাচ্ছে। কিয়ানের কথা শুনে আহিরা রাগে ফেপে ওঠে। তাদেরকে কি গরিব মনে হচ্ছে নাকি? তারা কি একবারও এই লোকের কাছ থেকে টাকা চেয়েছে যে এই লোক এত টাকার গরম দেখাচ্ছে? আহিরা রেগে মেগে কিয়ানের দিকে আঙ্গুল তুলে সেটা ঝাঁকাতে ঝাঁকাতে বলতে থাকে, আপনি কাকে টাকার গরম দেখাচ্ছেন? হ্যাঁ, আমার কি আপনার কাছে টাকা চেয়েছি আমরা? এইসব টাকার গরম না অন্য কোথাও যেয়ে দেখান। আমি আহিরাকে দেখাতে আসবেন না একদম। আহিরার কথা শুনে কিয়ানের রাগে কপালের রগগুলো ফুলে ওঠে। ইচ্ছে করছে থাপড়িয়ে গাল লাল করে দিতে পারলে শান্তি পেত, কিন্তু এই মুহূর্তে তার হাতে সময় নেই, আর সে কোনো প্রকার ঝামেলা চাইছে না। তাই সে মোস্তফা হোসেনের দিকে তাকিয়ে আবারও গম্ভীর ভঙ্গিতে বলে, আঙ্কেল কোনো হেল্প লাগলে বলুন, আমি করে দেবো, কিন্তু আমার এই মুহূর্তে তাড়াতাড়ি যেতে হবে, তাই তাড়াতাড়ি বলুন। এদিকে আহিরা কিয়ানকে নিজের প্রশ্নের উত্তর না দিতে দেখে আরো রেগে যায়। এই লোক তার কথার উত্তর না দিয়ে তাকে অপমান করছে, তাই সে আবারও কিছু বলতে নিবে। তখনই পাশ থেকে মোস্তফা হোসেন আহিরাকে থামিয়ে কিয়ানের দিকে তাকিয়ে বলে, না বাবা, তার কোনো দরকার হবে না, তুমি তোমার কাজে যাও। কিয়ান একবার তীক্ষ্ণ দৃষ্টিতে আহিরাকে পর্যবেক্ষণ করে নিয়ে বড় বড় পা ফেলে গাড়িতে উঠে নিজের মতো ড্রাইভ করে চলে যায়। এদিকে আহিরা রাগী চোখে কিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে রয়। শুধু এই লোকটা তার এত বড় লোকসান করে দিয়ে গেল, আর তার চাচা এভাবে যেতে দিল? তার শখের চুড়িগুলো ভেঙে চুরে রাস্তায় পড়ে আছে। চোখ থেকে আবারও টপ টপ করে অশ্রুকণাগুলো পড়তে শুরু করেছে। একদিকে ব্যথা, অন্যদিকে শখের জিনিস এইভাবে ভেঙে পড়ে আছে, তাই কষ্টটা দ্বিগুণ হচ্ছে তার। আহিরাকে কাঁদতে দেখে মোস্তফা হোসেন আহিরার মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম কণ্ঠে বলে, কান্না করছিস কেন পাগলি? চল আরও কিনে দেবো চুড়িদার। আগে ফার্মেসিতে চল, তারপর যাওয়ার সময় আবার নিয়ে দিব। মোস্তফা হোসেনের কথা শুনে কান্নার মাঝে আহিরার মুখে হাসি রেখা ফুটে ওঠে। এতক্ষণের কষ্টটা কিছুটা কমে এলো বুঝি। এরপর মোস্তফা হোসেন আহিরাকে কোনো রকম ধরে একটা রিক্সা ডেকে সেটাই উঠে পড়ে আর ফার্মেসিতে নিয়ে যেতে বলে দেয়। রাতের আবির্ভাব যেন এক নীরব মহোৎসব। আকাশে তারাদের দীপ্তি ছড়িয়ে পড়েছে অনন্তের পরিধিতে। দেখে মনে হচ্ছে অন্ধকারের বুকে ঝলমলের উপর দানা ছড়িয়ে দিয়েছে স্বর্গীয় হাত। রাত বাড়ার সাথে সাথে সব কিছু ধীরে ধীরে নিস্তব্ধতায় ঘিরে যায়। লোকালয়ের চলাচল ধীরে ধীরে কমতে থাকে, সময়ের সাথে সাথে গোটা শহর ঘুমিয়ে পড়ে। রাত 1টার দিকে কিয়ান বাড়িতে পা রাখতে লিভিং রুমে রাহেলা চৌধুরীকে বসে থাকতে দেখতে পায়, যিনি কিনা কিয়ানের জন্য অপেক্ষা করছে। কিয়ান রাহেলা চৌধুরীকে এখনো এত রাতে বসে থাকতে দেখে এগিয়ে যায় তার মায়ের কাছে। কিয়ান রাহেলা চৌধুরীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, এত রাত অব্দি জেগে আছো কেন? বলেছি তো আমার দেরি হলে এইভাবে জেগে থাকবে না। মা হই তোর, তুই না আসলে ঠিক মতো ঘুমাতে পারি না, জানিস তো। কিন্তু এতে তোমার শরীর খারাপ করবে, তো এসব করা বন্ধ করো।
আমি তো ফোন করে জানিয়ে দিয়েছি আসতে আজকে দেরি হবে। তাহলে এখানে এইভাবে বসে থাকার মানে হয় না মা। হয়েছে, আর কথা বলিস না তো। এমনিও তোর সাথে কিছু কথা আছে। শোন, সামনের মাসে তোর বিয়ে, তাই সব কিছু আর একবার দেখে শুনে নে। সময় বের করে একবার মেয়েটাকে দেখে আয়, কারণ পরে যদি তুই অন্য কথা বলিস তাহলে শুধু শুধু মেয়েটার বদনাম হবে। মা, আমি তোমাকে বলেছি এসব বিয়েতে আমি এখন নেই, কিন্তু তোমার জেদের বয়সে এই বিয়েতে রাজি হয়েছে, তাই সব ননসেন্স জিনিসের মধ্যে আমাকে টেনো না। যখন বিয়ে করতে বলবে করে নেব, ব্যাস। তোকে নিয়ে আর পারি না। আচ্ছা ঠিক আছে, দেখতে হবে না। তোকে এমনিও ওকে দেখলে পছন্দ না করে থাকতে পারবি না। চাঁদের টুকরো একদম। ওকে, এখন যাও ঘুমাও, এত রাত অব্দি আর জেগে থাকবে না। বলেই কিয়ান বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে চলে যায়। বর্তমান আহিরা দিয়া রিয়াকে নিয়ে পার্কে এসেছে কিয়ারার জন্য। মেয়েটা সকাল থেকে কান্না করছে, বাইরে যাবে বলে, তাই বাধ্য হয়ে নিয়ে এসেছে। এমনিও কিয়ারাকে নিয়ে খুব কমই বের হয়, যখন স্কুলে যায় তখন কিয়ারাকে নিয়ে যায়, কারণ তখন বাসায় কেউ থাকে না, তাই কিয়ারাকেও নিজের সাথে নিয়ে যায়। এছাড়া আর কোনো উপায়ও নেই। অবশ্য এতে করে আহিরার বেশ সমস্যা পোহাতে হয় না, কারণ কিয়ারা ভদ্র বাচ্চার মতোই থাকে। তার কাজের সময়টাতে সেও বোঝে যে মাম্মাম কাজ করছে, তাই তাকে বিরক্ত করা যাবে না। কয়েক মাস পর কিয়ারা 3 বছর হবে। দেখতে দেখতে কিয়ারা বড় হয়ে যাচ্ছে। কিয়ারা যখন নতুন হয় তখন দিয়ার মা তাদের সাথেই থেকেছে 1 বছর, কারণ কিয়ারা বাচ্চা সামলাতে পারতো না, আর না দিয়া, তাই দিয়ার মা এই সময়টাতে তাদের সাথে থেকেছে, যার কারণে সমস্যা হয়নি। কিয়ার সিজার হওয়ার কারণে আহিরার পেটের ঘা শুকাতে সময় লেগেছে। আহিরার এমন অবস্থা হয়েছিল যে সে মারা যাবে, তবে আল্লাহর রহমতে শেষমেশ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে। কিয়ারা পেটে থাকা অবস্থায় আহিরার মানসিক আর শারীরিক অবস্থা অনেক খারাপ ছিল, যার কারণে এতটা অসুস্থ হয়ে পড়েছিল আহিরা। দিয়া কিয়ারাকে নিয়ে পার্কের দোলনায় বসে বসে দোল খাচ্ছে, আর আহিরা ফোনে সেই স্মৃতিগুলো এক এক করে ফোনের মাঝে বন্দি করছে। আশেপাশে অনেক বাচ্চারাই তাদের বাবা মায়ের সঙ্গে এসেছে। মূলত এটা বাচ্চাদেরই পার্ক, তাই আশেপাশে ছোট ছোট নানান বয়সের বাচ্চা রয়েছে। কিয়ারা টুকটাক করে হাঁটতে পারে, যার কারণে কোলে খুব কমই থাকতে চায় সে। কিয়ারার চোখগুলো একদম আহিরার মতো। কিয়ারার চোখ জোড়ে শুধু তার মায়ের, এছাড়া গায়ের রং থেকে শুরু করে সবকিছুই বাবার মতো পেয়েছে। যে কেউ বাবা মেয়েকে সামনাসামনি দেখলে বলে দিতে পারবে এরা বাপ বেটি। অবিকল কিয়ানের মতো দেখতে হওয়ায় আহিরার আরও কষ্ট হয়। বারবার কিয়ানের মুখশ্রী চোখের সামনে ভেসে ওঠে, মনে হয় কিয়ান তার সাথেই আছে, একদম তার সামনে। আহিরা যতই চায় কিয়ানকে ভুলে সুখে থাকতে, কিন্তু কিয়ারার প্রতিটা পদক্ষেপ তাকে পদে পদে কিয়ানের কথা স্মরণ করিয়ে দেয়। আচ্ছা কিয়ান কিয়ারাকে দেখলে কি খুশি হতো? জানা নেই তার, কারণ কিয়ান চাইতো না সে তাড়াতাড়ি বাচ্চা নেয়, কারণ তার ভয় হতো যদি বাচ্চা নেওয়ার কারণে আহিরার কিছু হয়ে যায়। বাচ্চা হওয়ার সময় যে কষ্ট হয় সেই কষ্টটা সে আহিরাকে সইতে দিতে চাইতো না, তাই বলতো, তুমি এখনো ছোট, এখন আমার কোনো প্রিন্সেস চাই না। কিন্তু কিয়ানেরও খুব শখ ছিল তাদের প্রথম সন্তান যাতে মেয়েই হয়, কিন্তু আজকে তাদের মেয়ে হয়েছে। কিন্তু তার কাছে কিয়ান নেই, নিয়তি এমনটা তার সাথে না করলেই পারত। ভাবতে ভাবতে আহিরার চোখ জোড়া ঝাপসা হয়ে উঠল অশ্রু জমার কারণে। এদিকে দোলনা খাওয়া শেষ হতে কিয়ারা ছোট ছোট পায়ে আহিরার কাছে সে পা জড়িয়ে ধরে আর কোলে ওঠার বায়না ধরে, তাই আহিরা দেরি না করে মেয়েকে কোলে তুলে নেয়। কিয়ারা চোখে মুখে হাসির রেখা ফুটে আছে। কিয়ারাকে এত খুশি দেখে আহিরা না চাইতে ভেসে দেয়। এই কিয়ারার মুখের দিকে তাকিয়ে সে পুরো জীবনটা কাটিয়ে দিতে পারবে। কিয়ারা আহিরার গাল দুটো হাত দিয়ে আধো আধো গলায় বলে, মাম্মা অনেক মজা। এবার বাড়ি চলো, অনেক খেলেছো। কিয়ারা হাসি মুখে মাথা নাড়িয়ে সায় জানায়। এদিকে দিয়া এসে কিয়ারাকে নিজের গালের দিকে ইশারা দিয়ে চুমু দিতে বলে। সেটা দেখে কিয়ারা তার মাথা এগিয়ে দিয়ে পরপর দিয়ার গালে চুমু বসিয়ে দেয়, সাথে আহিরার গালেও চুমু দিয়ে দেয়। এই বুড়ি, আমার আরো চুমু চাই, এতক্ষণ নিয়ে বেড়ালাম তোকে। হো আইনি এত দেই। দিয়া আবারও গাল বাড়াতে কিয়ারা অনেকগুলো চুমু দিয়ে দেয় দিয়ার গালে। তারপর কিয়ারাকে নিয়ে পার্ক হতে বের হয়ে বাড়ির দিকে যেতে থাকে। যেতে যেতে আহিরা দিয়াকে জিজ্ঞাসা করে, দিয়া, কালকে কি তোর অফিস আছে? নেই, আমি ছুটি নিয়েছি 2 দিনের। কেন, কি হয়েছে? তাহলে কিয়ারাকে বাসায় রেখে যাব। কালকে স্কুলে অনুষ্ঠান আছে, আর জানিসই তো কিয়ারা এত লোকজনের মাঝে থাকে না, তাই আর কি। আচ্ছা সমস্যা নেই, তুই নিশ্চিন্তে যা। কিয়ারা বুড়ি আমার সাথে থাকবে এই 2 দিন। কিয়ান মাত্রই ব্যস্ত পায়ে বাহির থেকে বাড়ির ভিতরে প্রবেশ করতে তার সামনে হঠাৎ করে রিয়া এসে দাঁড়ায়। মেয়েটা বেশ সাজগোজ করে রয়েছে, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখ দুটো কাজল দিয়ে
ভরাট করা, গায়ে গাঢ় নীল রঙের শাড়ি জড়ানো, ফর্সা শরীরে গাঢ় রংটা বেশ ফুটে উঠেছে, যার কারণে দেখতেও সুন্দর লাগছে। রিয়ার হঠাৎ এভাবে পথ আটকে ধরাটা কিয়ানের মোটেও পছন্দ হলো না। তাও নিজেকে শান্ত রেখে গাম্ভীর্য বজায় রেখে পা কেটে যেতে চাইলে রিয়া নরম কণ্ঠে বলে, কিয়ান, খাবার খেয়ে যাও। আজকে নিজে আমি রান্না করেছি সব তোমার পছন্দের খাবার। রিয়ার কথা শুনে কিয়ান গম্ভীর ভঙ্গিতে রিয়ার দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে বলে, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তাই এখন খাবো না। কিয়ানের কথা শুনে রিয়ার মনটা খারাপ হয়ে গেল। সে কত কষ্ট করে এতগুলো রান্না করলো, আর কিয়ান সেটা খাবে না। তার চেয়ে বড় কথা, এত সুন্দর করে শেষে যাচ্ছে শুধুমাত্র কিয়ানের জন্য। কিন্তু কিয়ান ঠিকমতো তার দিকে তাকাচ্ছেও না। কিন্তু রিয়া নিজের মন খারাপ একদিকে রেখে আবারও বলে, তুমি একটু খাও, আমি অনেক কষ্ট করে রান্না করেছি। আমি তোমাকে কষ্ট করে রান্না করতে বলিনি, আর আমি একবারের কথা দুবার বলতে পছন্দ করি না। নেক্সট টাইম আমার পথ আটকে দাঁড়াবে না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।